সিগারেট খেয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়ছি আর ভাবছি, যদি সিগারেট না আবিষ্কার হতো তাহলে আমার মতো হাজারো প্রেমিক না খেতে পেয়ে মারা যেত। হঠাৎ করেই মোবাইলে শাহরুখ খানের জিরো মুভির রিংটোনটা বেজে উঠল। নাম্বারটা না দেখেই কলটা রিসিভ করলাম। তারপর ওপাশ থেকে কোনো মেয়ের মধুর কণ্ঠে শুনতে পেলাম, অসভ্য লুচ্চা ফাউল বলা, তোরে হাতের সামনে পাইলে যে কি করতাম না। দুঃখিত, আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর ভাবতে থাকলাম, কোন দিন আইলো রে ভাই। আজকাল মেয়েরাও ফোন করার সাথে সাথেই গালাগালি শুরু করে দেয়। মোবাইল স্ক্রিনের উপর যখন চোখ পড়লো তখন মনে হলো আমি পৃথিবীর বাইরে চলে গেছি। কারণ একটু আগে আমাকে যে কল দিয়ে গালাগালি করলো সে আর কেউ নয়, আমার 10টা না 5টা না একটা মাত্র ক্রাশ, বাড়িওয়ালার একমাত্র মেয়ে। যেমন রাগী তেমন সুন্দরী, নামটাও অনেক সুন্দর, আবিদা। ওকে দেখলেই আমার তাকিয়ে থাকতে মন চায়। যাই হোক, এবার আমার পরিচয়টা দিয়ে দেই। আমি রবিয়াল ইসলাম, অনার্স প্রথম বর্ষে পড়ি। আর আদিবাও আমার সাথে পড়ে। ও সায়েন্সে আর আমি কমার্সে। আমার সাথে কোনোদিনও ভালো ব্যবহার করে নাই। আর একটু আগে আমাকে এভাবে গালি দেওয়ার কারণটা পড়ি। কলেজে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ দেখলাম আদিবা একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছে। দেখে তো মাথাটা সেই লেভেলের গরম হয়ে গেছে। তারপর আদিবা ছেলেটার কাছ থেকে যাওয়ার পর ওর কাছে গিয়ে বললাম, ভাই, একটু আগে যে মেয়েটার সাথে ঘোরাঘুরি করছো ও তোমার কি হয়? হয় অনেক কিছু, আপনাকে কেন বলতে যাব? আমাকেই তো বলতে হবে, কারণ আমি ওই মেয়েটার বয়ফ্রেন্ড। 3 বছর ধরে আমাদের রিলেশন, আর কিছুদিন পরে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়েও হবে। কি? আদিবার বয়ফ্রেন্ড আছে আর আমাকে সেটা বললো না? তা এখন তো জানেনই ভাইয়া, এরপর আর ওর সাথে ঘোরাঘুরি করবেন না। প্রশ্নই আসে না। ছেলেটাকে এসব বলে কলেজ থেকে চলে আসলাম। তারপর দোকানে এসে সিগারেট খেতে লাগলাম। তারপর কি হলো তা তো জানেনি। ভাবছি বাসায় গেলে আজ কি হবে। আমার মা তো আমার থেকেও বেশি আদিবাকেই ভালোবাসে। হয়তো সারাদিন রোজা রেখেই থাকতে হবে। তারপর আবার আদিবা, ও যদি আমাকে হাতের কাছে পায় তাহলে তো আমি শেষ। আর বাসায় না গেলেও আবার ঝামেলা। এসব ভাবছি আর বাসার দিকে পা বাড়াচ্ছি। ভয়ে ভয়ে গেট দিয়ে বাসার ভিতরে ঢুকলাম। না, পরিবেশ শান্ত আছে। বাসা আসার পর মাকে ডাক দিয়ে বললাম ভাত দিতে, কিন্তু 20 মিনিট হয়ে গেল। তারপরও মা ভাত নিয়ে আসলো না। তারপর আবার ডাক দিলাম। কিছুক্ষণ পর মা এসে বলল, এভাবে চিল্লাচ্ছিস কেন? কোন সময় ভাত খাওয়ার কথা বললাম আর তুমি বলছো চিল্লাচ্ছি কেন? আজকে যে তোমার ভাত খাওয়া বন্ধ বাবা। কেন এই ধর্মঘট আম্মাজান, জানতে পারি? হারামজাদা, অপরাধ করে আবার ন্যাকামো করা হচ্ছে। তুই জানিস না তুই কি করেছিস? জানলে আর কি আপনার কাছে জানতে চাইতাম আম্মাজান। তুই আদিবার বন্ধুকে কেন বলেছিস যে আদিবা ভালো মেয়ে না, অনেক খারাপ একটা মেয়ে? ওর নামে ওর বাবার কাছে প্রতিদিন বিচার আসে, ওর চলাফেরা ভালো না। আম্মাজান, আপনি তো আপনার ছেলেকে চেনেন। আপনার বিশ্বাস হয় আপনার ছেলে এইরকম একটা কাজ করতে পারবে? তোকে চিনি বলেই তো বিশ্বাস হচ্ছে। আর তোর শাস্তি হলো আজকে তুই ভাত খেতে পারবি না। তাহলে খাবো কি? পানি। না থাক, ভাত না খেলে পানি খেয়ে কী করব। এই বলে রুমে চলে আসলাম। ভাবছি ঝড় তো এখনও শেষই হয় নাই, এখনও তো সিডর মানে আদিবা বাকি আছে। না, ওর সামনে কিছুতেই পড়া যাবে না। এসব ভাবছি আর বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণ পর ছোট বোন জান্নাত রুমে এসে বলল, ভাইয়া, মায়ের কাছে শুনলাম আজকেও নাকি আপনি রোজা রাখবেন। ঠিকই শুনেছিস, তুই যা এবার। আমি তো আর এখানে থাকতে আসি নাই। তা ভাইয়া, তোমাকে একটা বিষয় সতর্ক করতে আসলাম। কি সতর্ক? আদিবা আবুকে দেখলাম মেজাজ খুবই গরম, তাই 2-1 দিনও সামনে যেও না। এমনি অনেক টেনশনে আছি, তুই আর ভয় দেখাইস না, যা তো এখান থেকে। যাচ্ছি, তোমাকে শুধু সাবধান করতে আসলাম। জান্নাত চলে যাওয়ার পর ভাবতে থাকলাম, কোনো মতেই 2-3 দিন ওই রাগী মেয়ের সামনে যাওয়া যাবে না। ফেসবুকে ঢুকলাম। প্রতিদিনের মতো আজকেও একই কাহিনী। অনেক দিন ধরেই একটা মেয়ে মেসেজ দিচ্ছে, হাই হ্যালো, কেমন আছেন, কি করেন, খেয়েছেন, এর বাইরে আর কিছু না। সকালে দুপুরে রাতে শুধু এই মেসেজগুলাই দেয়। আজকেও তার ব্যতিক্রম হলো না। এইটার নাম রোদেলা। হাই, হ্যালো। কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো। কি করেন? শুয়ে আছি, আপনি? আমি তো শুয়ে আছি। ভালো। খাইছেন? না, আপনি? হুম। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। আপনি?
কি হলো, ক্লাসের কথা বলায় চুপ হয়ে গেলেন কেন? আচ্ছা, শুধু এটা বলেন, আপনি কি আমার সিনিয়র? না। ওকে। কি ওকে? কিছু না। বলেন। কি বলবো? কি ওকে? মাফ করে দেন আপু। ওকে। জীবনে আর কাউকে বলবো না। হুম। তারপর অফলাইনে চলে আসলাম। কিছুক্ষণ পর আবার জান্নাত আসলো। এই যে মহারাজা, এভাবে শুয়ে না থেকে খেতে আসেন। তা আমার শাস্তি মওকুফ করার কারণটা কি? আদিবা আপু বলেছে তাই। কি? ওই রাগী মেয়েটা এই কথা বলেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করা লাগবে না, এখন খেতে আই। তারপর সবাই মিলে খেতে বসলাম। মা আমাকে বলল, আদিবা বলেছে বলে আজকে তোকে মাফ করলাম। কত ভালো একটা মেয়ে। মনে মনে বললাম, ভালো না খারাপ তা তো কলেজেই সবাই জানেই। তোর কি পড়ালেখা নাই? সারাদিন আদিবার পেছনে লাগিস। এরপর যদি আর কখনো আদিবা তোর নামে বিচার দেয়, তাহলে তোর হাত খরচের টাকা বন্ধ। আদিবা বলেছে বলে এবারের মতো মাফ করে দিলাম। কোনো কথা না বলে খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। ভাবতে থাকলাম, আদিম আমায় মায়া দেখায়নি, বরং আরও বিপদে ফেলেছে। কারণ এরপর একটু কিছু হলেই আদিবা বাবার কাছে বিচার দিবে, আর বাবা আমার হাত খরচ বন্ধ করে দিবে। মাথায় শয়তানি বুদ্ধি ভালোই আছে ওর। কিছুক্ষণ ঘুমিয়ে বিকেলে ছাদে গেলাম। বিকেলে ছাদে যাওয়াটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতিদিন একবার যেতে না পারলে ভালোই লাগে না। ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে কে যেন আমার মাথায় টোকা মারল। হঠাৎ টোকা মারার কারণে একটু ভয় পেলাম, কিন্তু পেছনে তাকানোর পর আমার হার্টবিটটা বেড়ে গেল। কারণ আদিবা আমার পিছনে রাগে চোখে দাঁড়িয়ে আছে। এমনিতেই তো ওকে দেখলেই ভয় পাই, তার উপর আবার রাগে। বাবু, তুমি মারুফকে কি যেন বলছিলে? আমি তো মারুফ নামে কাউকে চিনি না বাবু। লুচ্চা ফাজিল বদমাইশ, এখন আবার সাধু সাধা হচ্ছে। তুই আজকে কলেজে মারুফকে কেন বলেছিস আমি তোর গার্লফ্রেন্ড, আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে? তুমি ওই মাকাল ফলের কথা বলছো? ওর মতো বলদের সাথে কি করে যে তুমি ঘোরাঘুরি করো আমার মাথায় আসে না। কি বলে তুই? আমার ফ্রেন্ডকে এই কথা বলার সাহস তোকে কে দিয়েছে? আজকে তুই শেষ। বলেই আমার কলারটা ধরে নিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছ? তোর বাবার কাছে। আবার বাবার কাছে কেন? গিয়ে বলবো তুই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস। আমার মতো গরিব ছেলের পেটে তুমি লাথি মারতে পারবা? মানে? তুমি যদি বাবার কাছে বিচার দাও তাহলে বাবা আমার হাত খরচ বন্ধ করে দিবে। আমি তো সেটাই চাই, তাহলেই তোর শিক্ষা হবে। তুমি আমার কথাটা তো একবার শোনো। কি বলবি বল। আসলে আমি পরে বলবো, বলি এক দৌড় আমাকে আর পাইকে। ফাজিল পোড়া, তোর যদি আবার হাতের সামনে পাই না তখন বুঝবি আমার সাথে ফাজলামি করার মজা। বাসা থেকে বের হয়ে আসলাম। এখন বাসায় থাকা আমার জন্য মোটেও নিরাপদ নয়। আমাদের আড্ডার জায়গায় গেলাম, আর সব হারামিদেরও ফোন করে আসতে বললাম। কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস, ব্যাপার কি? কোনো ব্যাপার নাই, বাসায় থাকা আমার জন্য নিরাপদ নয়, তাই চলে এসেছি। আবার আদিবার সাথে ফাইজলামি করছিস? তুই জানিস ও রাগী, তারপরও ওকে কেন রাগাস? ওর এই রাগী রূপটার জন্যই তো ওকে এত ভালোবাসি, তাই তো ওকে ইচ্ছে করে রাগিয়ে দেই। কিন্তু ও তো আমার ভালোবাসাটা বুঝতেই চায় না। বুঝবি কি করে? তুই কি ওকে প্রপোজ করেছিস? যা রাগী ও, ওরে দেখলেই তো ভয় পাই, আবার প্রপোজও করব? তাহলে আর কি, সারা জীবন এভাবে দেবদাস হয়ে বসে থাকো। হঠাৎ একদিন জানতে পারবি আদিবার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তোরা একটা বুদ্ধি দে না, কি করে ওকে পটানো যায়? আগে তুই ওকে প্রপোজ কর, তারপর দেখ ও কি বলে। ভয় লাগে আমার ওকে প্রপোজ করতে। তুই তো শালা পুরুষ জাতির কলঙ্ক, একটা মেয়েকে এত ভয় পাস? কি এত বড় কথা? কালকে আদিবাকে প্রপোজ করব। তুই এর আগেও এই কথা অনেকবার বলেছিস, কিন্তু আজ পর্যন্ত আদিবাকে বলতে পারলি না। কাল পর্যন্ত মনে থাকে যেন এই কথা। মনে থাকবে না কেন? কালকে ঠিকই বলবো। তারপর অনেকক্ষণ ধরে আটা দিলাম। রাতে বাসায় আসলাম। চুপি চুপি বাসার ভিতরে ঢুকলাম, কারণ আজকে বাসায় আসতে অনেক লেট হয়ে গেছে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। তোর কি পড়াশোনা নাই? সারা দিন আড্ডা দিয়ে বেড়াস, আবার এত রাত করে বাসায় এসেছিস। পড়ালেখা করতে মন না চাইলে বলে দে, তোকে চাকরিতে ঢুকিয়ে দিই। আরও কিছু উপদেশ দিয়ে বাবা চলে গেল। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং চালাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও সেই রোদেলা আইডি থেকে মেসেজ আসছে।
যার জন্য ফেসবুকে আসি সে কোনো মেসেজ দেয় না, কিন্তু এই মেয়ে প্রতিদিন মেসেজ দেবে। হাই, হ্যালো, কি করেন? ঘুমাইতে এসেছি। আপনি? আমিও। ভালো। ডিনার করেছেন? আপনি? হুম। ভালো। ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট। আমি খাইছি কি না সেই খবর নিতেই মনে হয় আমাকে মেসেজ দেয়। প্রতিদিন একই মেসেজ দেয়, আর কিছু বলে না। আতিবাকে মেসেজ করলাম কিন্তু রিপ্লাই দিল না, আবার করলাম, নো রিপ্লাই। কিছুক্ষণ পর দেখলাম অফলাইনে চলে গেছে। থুর, এই মেয়েটাও না মেসেজে রিপ্লাই দিলে কি এমন ক্ষতি হবে? কালকে ওকে প্রপোজ করতেই হবে, তা না হলে কোনোদিন মারুফাকে প্রপোজ করে দেবে তা ঠিক নাই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে গেলাম। আদিবা আমার আগে চলে গেছে। ও সায়েন্সের স্টুডেন্ট, তাই ওদের ক্লাস আগে শুরু হয়, আর আমি কমার্সের স্টুডেন্ট। আমাদের ক্লাস শুরু হয় 9:45-এ, আর ওদের শুরু হয় 9টায়। কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম, আর আদিবার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম আদিবা ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তার দেরি না করে বন্ধুদের কাছ থেকে দোয়া নিয়ে আদিবাকে প্রপোজ করতে গেলাম। আদিবার সামনে গিয়ে দাঁড়ালাম। কিরে, তুই এখানে কেন? তোদের না ক্লাস চলে? আজকেই আঙ্কেলকে গিয়ে বলবো যে তুই ক্লাস করিস না। আরে, আমি তো তোমার জন্য এসেছি। কি বলবি তাড়াতাড়ি বলে ক্লাসে যা। আমি তোমাকে ভালোবাসি আদিবা। তোর সব সময় ফাজলামি ভালো লাগে না কিন্তু। আমি ফাজলামো করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ধুর, তুই যা তো এখান থেকে। আমার উত্তরটা? কোনো উত্তর নাই, তুই যাবি এখন? আরে রাগ করছো কেন? যাচ্ছি তো। সেখান থেকে বন্ধুদের কাছে চলে আসলাম। দোস্ত, ট্রিট দাও, কাজ তো হয়ে গেল। কোনো কাজ হয় না রে, ও মনে হয় আমাকে ভালোই বাসে না। তুই কিভাবে বুঝলি? আরে ওকে প্রপোজ করলাম, কিন্তু ওর তো মনে হয় কোনো অনুভূতি হলো না। আরে চিন্তা করিস না, তুই তো ওকে বলেছিস, এটাই অনেক। আর দেখবি ও তোকে ভালোবাসবে। ক্লাস করে বাসায় চলে আসলাম। আজকে ঠিক টাইমে বাসায় আসলাম, কোথাও আড্ডা দিলাম না। কিরে, আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? কেন, সবসময় যে দিক থেকে ওঠে? তা আমি জানি। তা তুই আজকে কি মনে করে এই সময় বাসায় আসলি? ভালো লাগছে না তাই। তোরও আবার ভালো লাগে না? আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমার এখন ভালো লাগছে না, পরে খাবো। কি হয়েছে তোর? কিছুই হয় নাই। রুমে চলে এসে বিছানায় শুয়ে পড়লাম। ভাবতে থাকলাম জীবনে প্রথমবার কাউকে প্রপোজ করলাম, কিন্তু যাকে করলাম সে এমন একটা ভাব করলো যেন কিছুই হয় নাই। ফেসবুকেও ঢুকলাম না, বিছানায় শুয়ে আছে। কিছুক্ষণ পর জান্নাত আসলো। মার কাছে কি শুনলাম ভাইয়া? কি শুনেছিস? তুমি নাকি আজকে বাসায় তাড়াতাড়ি এসেছো আর খাবারও খাওনি। এমনি ভালো লাগছে না তাই। আদিবা আপুর সাথে কিছু হয়েছে? ধুর, ওর সাথে আর কি হবে, তুই যা তো। যাচ্ছি। তারপর ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে দেখলাম ছাদে আদিবা ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি ওদের অন্য পাশে দাঁড়িয়ে আছি। আমাকে দেখেই আদিবার বন্ধুরা সবাই হাসতে লাগলো, মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। আদিবার বান্ধবীরা বলতে লাগলো, তোমার ব্যাপারে কি শুনলাম রবি? কি শুনছো? তুমি নাকি আদিবাকে প্রপোজ করেছো, কিন্তু ও নাকি রাজি হয়নি। তুমি ঠিকই শুনেছো। তবে রাজি না হয়ে ভালোই করেছে, আদিবা তোমার থেকে ভালো ছেলে পাবে। আবিদা কত ভালো স্টুডেন্ট, আর তুমি লাস্ট বেঞ্চার। আবিদা দেখতেও অনেক ভালো, আর তুমি? থাক আর বলতে হবে না, বেচারা কষ্ট পাবে। এটা বলেই সবাই হেসে উঠল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, বাসার বাইরে চলে আসলাম। চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছি। এতটা অপমান এর আগে আমি কখনো হয়নি। সবাই ঠিকই বলে সায়েন্সে পড়া মেয়েদের দেমাক একটু বেশিই হয়। তবে এটা ভেবে বেশি খারাপ লাগছে যে আতিবা ওদের কিছুই বলো না, হয়তো ও আমাকে কিছু মনেই করে না। 3টা সিগারেট শেষ করলাম, এর ভিতরে ফ্রেন্ডরাও চলে এসেছে। কিরে, এভাবে সিগারেট খাচ্ছিস কেন? ভালো লাগছে না তাই। কি হয়েছে বলতো? তারপর ওদেরকে সব কিছু বললাম। কালকেই আমি আদিবাকে জিজ্ঞেস করব, ও নিজেকে কি মনে করে। ওর বন্ধুরা তোকে অপমান করবে আর ও কিছুই বলবে না? বাদ দে তো, ওকে কিছু জিজ্ঞেস করতে হবে না। হয়তো ওর কাছে আমার কোনো মূল্যই নেই। যদি থাকতো তাহলে অবশ্যই ওর বান্ধবীদের কিছু বলতো। আর ওর বান্ধবীরা যা বলেছে তা ঠিকই বলেছে। কোথায় আদিবা আর কোথায় আমি, আকাশ পাতাল ব্যবধান। আমি শুধুই ওকে বিরক্ত করি। ধুর, এখন এই সব কথা বাদ দে তো। আদিবা তো তোকে সরাসরি বলেনি
যে ও তোকে ভালোবাসে না। না, তা বলেনি, কিন্তু ওকে দেখে মনে হয় ও আমাকে সহ্যই করতে পারে না। যতদিন না পর্যন্ত আদিবা নিজ মুখে তোকে এই কথা বলবে, ততদিন পর্যন্ত তুই আর এসব কথা বলবি না। আড্ডা দিতে দিতে কখন যে রাত 10টা বেজে গেছে খেয়ালই করিনি। মোবাইলটা সাইলেন্ট করা ছিল। আজকে বাসায় গেলে যে কী হবে আল্লাহ জানে। বইকে সাহস নিয়ে বাসার কলিং বেলটা বাঁচালাম, কিন্তু কেউ দরজা খুলছে না। আবার বাজালাম, তাও কেউ খুলছে না। 4 থেকে 5 বার বাজানোর পর ছোট বোন এসে দরজা খুললো। কিরে, দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? কে আপনি ভাইয়া? আপনাকে তো চিনলাম না। মানে, মাথাটা কি গেছে তোর? ও মা, দেখে যাও, তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। এভাবে শাড়ির মতো চিল্লাচ্ছিস কেন? তোমার মেয়ে আমাকে চিনতে পারছে না। রাত 10টার সময় বাসায় আসলে কেউই তোকে চিনবে না। দুঃখিত মা, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তাই বাসায় এসে দেরি হয়ে গেছে। প্রতিদিন তো ওই একই কথা শুনে আসছে। এই শেষবার বলছি, এরপর যদি তুই রাত করে বাসায় ফিরিস তাহলে তোর হাত খরচের টাকা বন্ধ। আর এইভাবে বাইরে ঘোরাঘুরি না করে একটু পড়ার দিকেও তো নজর দিতে পারিস। আদিবাকে দেখ, কত ভালো মেয়ে, সারাদিন বাসায় বসে পড়াশোনা করে। বাবা, আদিবা সায়েন্সের স্টুডেন্ট আর আমি কমার্সের। চুপ করবি আদব। তুই কমার্সের স্টুডেন্ট বলে কি তোর পড়া লাগে না? আদিবা সায়েন্সের স্টুডেন্ট বলে উপরে সামনের কোনো পরীক্ষায় যদি তোর রেফার দেওয়া লাগে তাহলে তোকে আর 1 টাকাও খরচ দিব না। তুই নিজে রোজগার করে খাবি। এটা বলে বাবা চলে গেল। তারপর হাত মুখ ধুয়ে খেতে বসলাম। খাওয়ার পর রুমে এসে শুয়ে পড়লাম। ভাবছি সব পরীক্ষায় কিভাবে পাশ করব। আর পাশ না করতে পারলে তো বাবা আর টাকা দেবে না। ধুর, এই এত ভাবাভাবি কিসের? যা হবে তা হবে। এখন ফেসবুকে ঢুকে আদিবার প্রোফাইলটা একটু চেক করি। ধুর, ওর একার ছবি দিলেই তো হতো। ওর বদমাইশ ফ্রেন্ডরাও আছে সাথে। দিলাম হাহা রিয়েট, আর কমেন্টে একটা হাহা ইমোজি দিলাম। কিছুক্ষণ পরে আমার ইনবক্সে যুদ্ধ শুরু হলো। আদিবা মেসেজ করেছে, এই ফাজিল বলা, তুই আমার পিকে হাহা রিয়েক্ট দিছিস কেন? আবার হাহা ইমোজি ওর কমেন্ট করছস? আরে আমি তোমার পিকে দেই নাই তো। তোরে যদি এখন আমি হাতের কাছে পাইতাম না তাহলে কি যে করতাম। রিয়েক্ট দিয়ে আবার বড় বড় কথা বলা হচ্ছে। শুধু তোমার পিক দিলে তো লাভ বিক্রি করতাম, কিন্তু তুমি তো তোমার বদমাইশ বান্ধবীদেরও সাথে নিয়ে দিয়েছো তাই। তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীদের সম্পর্কে বাজে কথা বলিস? কালকে তোর খবর আছে। এই বলে আদিবা অফলাইনে চলে গেল। তারপর কিছুক্ষণ পর ফ্রেন্ডদের সাথে গ্রুপে আড্ডা দিলাম। আবার সেই আইডি থেকে মেসেজ এসেছে, হাই, হ্যালো, কেমন আছেন? ভালো, আপনি? ভালো, খাইছেন? আপনি? গুড। কি করেন? শুয়ে আছি, আপনি? শুয়ে আছি। ভালো। আচ্ছা, আপনি পড়ালেখা করেন না? করি তো, কেন? না, যখনই জিজ্ঞাসা করি তখনই তো হয় আড্ডা দেন, না হলে শুয়ে থাকেন, তাই। পড়তে ভালো লাগে না, তাই পড়ি না। আর সবাই যদি ভালো স্টুডেন্ট হয় তাহলে খারাপ স্টুডেন্ট কে হবে? আপনার কোনো লক্ষ্য নেই? একটা আছে, কিন্তু তাতে এখনো সফল হতে পারিনি। আর জানি না কখনো পারবো কিনা। কি লক্ষ্য? একটা মেয়েকে ভালোবাসি, অনেকদিন তার পেছে পেছে ঘুরেছি, কিন্তু সে রাজি হচ্ছে না। আমি তো নিজের লাইফ নিয়ে সিরিয়াস না, সবসময় মজা করেন, তাই হয়তো রাজি হচ্ছেন না। আমি এমনই। গুড নাইট। গুড নাইট। আজকে অনেক কথা বললাম, তাই ঘুমাতে একটু দেরি হয়ে গেল। জানি না সকালে কখন ঘুম থেকে উঠতে পারবো। সকালে মোবাইলের রিংটনে ঘুমটা ভাঙলো। নামটা না দেখেই রিসিভ করলাম। কোথায় তুই? বাঁচায়। কেন? শালা, আজকে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মনে আছে সেই কথা? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। দোস্ত, আমি এখনই আসছি বলে ফোনটা কেটে দিলাম। আজকে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবার নাচ আছে, আর কিছুতেই তা মিস করা যাবে না। তাড়াতাড়ি রেডি হয়ে না খেয়ে কলেজে আসলাম। আসার সাথে সাথেই হারামি বন্ধুগুলো বলল, শালা, রাতে কি চুরি করছিলি যে সকালে ঘুম থেকে উঠতে পারিসনি? তোরে ফোন দিতে দিতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তা কলেজে আসলি কেন? না আসলি পারতি। শালা, আজকে আদিবার নাচ আছে। আজকে যদি শিডিউল থাকতো তাও ওর নাচ দেখতে আসতাম। তোর আর বলা লাগবে না সেই কথা, আমরা জানি। তা আদিবার নাচ কখন শুরু হবে? এই তো একটু পড়ি। তাড়াতাড়ি চল, সামনে বসে ওর নাচ দেখতে হবে। আর তোরা দুজন ভালোভাবে ভিডিও করবি। বললেই হলো, তুই দেখবি আর আমরা কষ্ট করে ভিডিও করব। এমনিতে তো আমরা করব না,
ট্রিট দিতে হবে। আচ্ছা দেব, এখন তো কথা না বলে তাড়াতাড়ি চল, নাচ শুরু হয়ে যাবে। তারপর স্টেজের সামনে গিয়ে বসলাম। অনুষ্ঠান শুরু হলো, একে একে নাচ গান হতে থাকলো। আর একটা নাচের পরে আদিবার নাচ। সাকিব আর রাব্বিকে আগে থেকে বলে দিলাম ভিডিও কথা, এবার আদিবার নাচ শুরু হবে। আদিবাকে দেখেই তো আমি আরও একবার ক্রাশ খেলাম। নাচের সাজে ওকে যা লাগছে না, চোখই ফিরাতে পারলাম না ওর থেকে। ভাবছি একটা মানুষ কিভাবে এত মায়াবী হতে পারে, তা আদিবাকে না দেখলে বুঝতেই পারতাম না। আদিবার নাচ মন দিয়ে দেখতে থাকলাম, আর ওরা দুজন ভিডিও করতে থাকলো। মনে হলো যেন চোখের পলকে ওর নাচ শেষ হয়ে গেল। ধুর, আর কিছুক্ষণ থাকলে কি হতো। আদিবার নাচ দেখার পরে ওখান থেকে চলে আসলাম। তারপর আদিবার বান্ধবীরা সবাই বলতে থাকলো, কি রে রোমিও, আপনার তো আজকাল দর্শনই পাওয়া যায় না। কি করে পাওয়া যাবে? সে তো সারাদিন পড়ে থাকে আদিবার পেছনে। ঠিক বলছিস, আজকে এমনভাবে আদিবার দিকে তাকিয়েছিল, মনে হয় ও প্রথম ওকে দেখছে। তা আমাদেরও সময় দিন, ফ্রেন্ডদের ভুলে গেলে হবে? ধুর, ফ্রেন্ডদের বলে যাবো কেন, তোরা তো করে যা। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছিলাম, হঠাৎ করে আদিবার ফ্রেন্ড মিম ডাক দিল। রবি, আদিবা তোমার সাথে কথা বলতে চায়। সত্যি? কোথায় আদিবা? এসো আমার সাথে। তারপর মিমের সাথে যেতে লাগলাম। আদিবা ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে, আমাকে দেখেই বলতে লাগলো, মিস্টার রবি, আগে জানতাম আপনি অনেক ফাজিল, এখন দেখছি আপনার চরিত্রও ঠিক নেই। মানে কি বলছো আদিবা এসব তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। তুই বিনা অনুমতিতে আমার নাচের ভিডিও কেন করেছিস? তাতে কি হয়েছে, আরো অনেকেই তো করেছে। সবাই করেছে বলে তুইও করবি? সরি, ভুল হয়ে গেছে। মনে থাকে যেন, আর ভিডিওগুলো এখনই ডিলিট করে দিবি। অবশ্যই। তারপর সেখান থেকে বন্ধুদের কাছে চলে আসলাম। আমি যাওয়ার সাথে সাথে ওরা বলতে লাগলো, কি মামা, লাইন ঠিক? যাক, অবশেষে আদিবা মানলো। ট্রিট দে দোস্ত। চুপ করবি তোরা, কিছুই ঠিক নেই। ও আরও আমাকে অপমান করেছে ওর নাচ ভিডিও করছে বলে। মোবাইল দে তো। তারপর ওদের কাছ থেকে মোবাইল নিয়ে ভিডিওটা ডিলিট করে দিলাম। দোস্ত, আদিবা মনে হয় তোকে ভালোবাসে না। তুই শুধুই ওর জন্য কষ্ট পাচ্ছিস। পারলে ওকে ভুলেই যা দোস্ত। কী করে ওকে ভুলে যাব? ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। যাই করি না কেন তার ভেতরেই ওকেই দেখতে পাই। আর যতদিন না পর্যন্ত ও নিজে থেকে বলবে আমাকে ভালোবাসে না, ততদিন পর্যন্ত ওকে ভোলা সম্ভব নয়। এসব বাদ দে দোস্ত, শুধু এসব মনে করে আর কষ্ট পাস না। চল ক্যান্টিনে যেয়ে কিছু খাই। তোরা চা, আমার ভালো লাগছে না। তা তো হবে না মামা, তুমি একা কষ্ট পাবা আর আমরা খাবো। তুমি না গেলে আমরাও যাব না। আচ্ছা চল। তারপর সবাই মিলে ক্যান্টিনে গেলাম। খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। অর্পা, তোর বয়ফ্রেন্ডের খবর কি? আজকাল তো তোকে মেসেজ দিলে রিপ্লাই পাই না। আর বলিস না দোস্ত, চলছে কোনো রকমে। আর যতক্ষণ অনলাইনে থাকি ততক্ষণে ওর সাথে কথা বলি। তোরা তো কলেজের দোস্ত, রিপ্লাই দিলেই কি আর না দিলেই কি, সম্পর্ক একই রকম থাকবে। তা ঠিকই বলেছিস, বন্ধুদের সম্পর্ক অন্য লেভেলের। তা সাকিব, তোর কি খবর? কতকাল আর সিঙ্গেল থাকবি? তোদের তো বলেছি যে একটা প্রেম করিয়ে দে, কিন্তু তোরা সবাই মিলে আজ পর্যন্ত একটা মেয়ে ঠিক করে দিতে পারলি না আমার জন্য। যেই মেয়ে ঠিক করি, তা তোমার তো পছন্দ হয় না। তোমার জন্য মেয়ে অর্ডার দিয়ে বানাতে হবে। ঠিকই বলেছিস। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মা বলল, তুই যে কোন সময় আসিস আর যাস তাই তো বলতে পারছি না। মা, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই কিছু খাই নাই, আর বলেও যেতে পারি নাই। শুনলাম তোদের কলেজে নাকি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তোমাকে কে বলল? কে আবার? আদিবা বলছে। ও, তুই কোনো ইভেন্টে অংশগ্রহণ করিসনি? আরে না, সবাই অংশগ্রহণ করলে দেখবে কে? তা বুঝেছি, তোর তো সে যোগ্যতাও নাই। আদিবাকে দেখ, সব কিছুতে পারফেক্ট। মা, এইসব কথা এখন বাদ দাও তো, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও তো। আর জান্নাত আর বাবা কোথায়? তারা এখনো আসেনি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়ার পর বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও যায় না। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে গেলাম। রাস্তায় আদিবার বাবার সাথে দেখা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি আঙ্কেল, কোনো মতে। কেন, কি হয়েছে? কিছু না আঙ্কেল। তা পড়ালেখা কেমন চলছে তোমার? ভালোই আঙ্কেল।
ঠিকভাবে পড়ো, না হলে তো ভবিষ্যৎ অন্ধকার। জি আঙ্কেল। তা কোথায় যাও এখন? এই তো আঙ্কেল, একটু ফ্রেন্ডদের কাছে যাব। আচ্ছা যাও। জি আঙ্কেল। তারপর সেখান থেকে চলে আসলাম। আঙ্কেলের সাথে কথা বলতেই কেন জানি অনেক ভয় লাগে। ভয় তো লাগবেই, হবু শ্বশুর বলে কথা। ফ্রেন্ডদের কাছে গেলাম, আমার আগেই সবাই চলে এসেছে। কি রে হারামি, বাসা থেকে বের হতে মন চায় না? কি করে চাইবে? আদিবাকে ছেড়ে আসতে কি আর ওর ভালো লাগবে? তোর ফালতু কথা বলিস না তো, ঘুমিয়ে পড়েছিলাম। আর শোন, এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করব, তাই তাড়াতাড়ি বাসা যাব। সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? না রে, ভেবে দেখলাম পড়াশোনা না করলে কোনো গতি নাই, আর আদিবাকে পেতে হলে পড়াশোনা তো করতেই হবে। এইবার বুঝছি আসল কাহিনী। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পর মা এসে বলল, তোর মাথা ঠিক আছে তো বাবা? কেন আম্মাজান? মা, আমার মনে হয় ভাইয়ের মাথায় সমস্যা হয়েছে, তাড়াতাড়ি ডক্টরের কাছে নিতে হবে। চুপ, দিব একটা। আমার মাথায় সমস্যা হবে কেন? তোরে কোন সময় দেখলামই না বই পড়তে, আর আজকে তাড়াতাড়ি বাসায় আসলি আবার বইও পড়ছিস, তাই বললাম। এখন থেকে নিয়মিত পড়ালেখা করবো আম্মাজান, কোনো বদমাশি করব না, ভালো হয়ে যাব। তা আপনার এমন পরিবর্তনের কারণ কি ভাইয়া? কোনো কারণ নেই। কারণ তো আছে। তা মেয়েটা কে? কিসের মেয়ে? যার জন্য আপনি ভালো হবেন। কোনো মেয়ে নেই মা, তোমার মেয়েকে চুপ করতে বলবা? আমি পড়ালেখা করছি তাতেও ওর সমস্যা? আচ্ছা ঠিক আছে, তুই পড়, আমরা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ পড়লাম। রাতে সবাই মিলে একসাথে খেতে বসলাম। তখন বাবা বলল, শুনলাম তুমি নাকি আজকে পড়তে বসছিলা। জি আব্বা, আপনি ঠিকই শুনেছেন। আমি খুবই খুশি হয়েছি তোমার এমন পরিবর্তনে। এখন থেকে মন দিয়ে পড়ালেখা করবা। জি আব্বা। খাওয়ার পর বিছানায় এসে শুয়ে পড়লাম। ফেসবুকে ঢুকলাম, দেখি আদিবা অনলাইন আছে, তাই আদিবাকে মেসেজ দিলাম, হাই। বল, কি বলবি? কি করো তুমি? নাচতেছি। কি বলো? তুমি তো ফেসবুকে আছো, তাহলে নাচবা কেমন করে? বুঝতেই যখন পারছিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? আর বিরক্ত করবি না আমাকে, নাহলে ব্লক করতে বাধ্য হব আমি। তা না, ব্লক করতে হবে না, আর বিরক্ত করব না। কিছুক্ষণ পর আবার সেই অপরিচিত মেয়েটা মানে রোদেলা মেসেজ দিল। ধুর, যার দেওয়ার কথা সে দেয় না, যত সব ফালতু মেসেজ। প্রতিদিন একই কথা, পরিচয় জানতে চাইলে আর কথা বলে না। আজকে একটা সমাধান করেই ছাড়বো, হয়তো পরিচয় দেবে, না হয় ব্লক দিব। তারপরেই আজকে একটা সমাধান করেই ছাড়বো, হয়তো পরিচয় দিবে, না হয় ব্লক দিব। হাই। হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। কি করেন? শুয়ে আছি, আপনি? আমিও শুয়ে আছি। ভালো। খাইছেন? আপনি? খাইছি। আপনি কোন ক্লাসে পড়েন? কি হলো, বলতেছেন না কেন? দেখুন, আমার মনে হয় আপনি আমাকে চেনেন, তাই হয়তো প্রতিদিন এভাবে কথা বলেন। আপনি যদি আপনার পরিচয় না দেন তাহলে আপনাকে ব্লক করে দিতে বাধ্য হব। কি হলো, কথা বলতেছেন না কেন? ওকে, ব্লক দিচ্ছি আমি। মেয়েটাকে আনফ্রেন্ড করে ব্লক দিলাম। প্রতিদিন একই মেসেজ, আর ভালো লাগে না। এমনিতেই মন ভালো নেই, তার উপর আবার এইসব ফালতু মেসেজ। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক লেট হয়ে গেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি অনেকগুলা কল মেসেজও এসেছে। মোবাইলটা সাইলেন্ট করা ছিল, তাই শব্দ পাইনি। রাতে ঠিকভাবে ঘুমও হয় নাই। কী করে হবে? সারা রাতে আদিবার কথা ভাবতেছিলাম, তাই তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর কলেজে গেলাম। আজকে কোনো ক্লাস করব না, কলেজে যাচ্ছি শুধু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে আর আদিবাকে দেখতে। কলেজের সারাক্ষণই আদিবার উপর নজর রাখি, ও কখন কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, সব কিছুর খবরই রাখি। কলেজে যাওয়ার পর একা একা ক্যাম্পাসে বসে আছি। ওরা হয়তো সবাই ক্লাস করতেছে। অনেকক্ষণ বসেছিলাম, তারপর ওরা আসলো। এসেই বলতে থাকলো, আলা, রাতে কি চুরি করতে গিয়েছিলি যে এত সকাল পর্যন্ত ঘুমাস? এত ফোন দিই তারপরেও ওঠে না। ধুর, থাম তো তোরা, এমনিতেই রাতে ঠিকভাবে ঘুমাতে পারেনি। কেন, কি হয়েছে? রাতে আদিবাকে নক করেছিলাম, কিন্তু ও রিপ্লাই তো দিলই না। ওরটো আরও বলেছে যে আর বিরক্ত করলে আমাকে ব্লক করে দিবে। ওর কথায় সারা রাত ভাবতেছিলাম, কিছুতেই ওকে মন থেকে সরাতে পারছিলাম না। আচ্ছা, এখন এসব বাদ দে। আজকে আমার বোনের বার্থডে পার্টি আছে রাতে, তোরা সবাই আসবি। আরে মামা,
তুমি দাওয়াত না দিলেও আসবো। কত মেয়ে আসবে পার্টিতে, অনেক মজা হবে। তুই তো সারাদিন মেয়ের ধান্দায় থাকিস। মাকে ফোন করে বলিস, তা না হলে যেতে দেবে না। তা তো বলবোই, মেয়েরা যারা আছো তাদের সবার বাড়িতে বলবো। আর তোদের সন্ধ্যার একটু পরই বাসায় পাঠিয়ে দিব। আর আমরা ছেলেরা থাকবো। কেন থাকবি? ও তুই বুঝবি না। উল্টা পাল্টা জিনিস খাবি তাই তো? হাসিস না তো, এক একটা বদের হাত দিয়ে তোরা। ওদের সাথে কথা বলে বাসা চলে আসলাম। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে বের হলাম। তারপর সব বন্ধুরা মিলে ঘুরতে গেলাম, আর কিছু গিফট কিনলাম। সন্ধ্যার সময় সবাই সাকিবের বাসায় গেলাম। ভালোই আয়োজন করেছে। রাব্বি যাদের জন্য এসেছে তারাও অনেকেই এসেছে। ফ্রেন্ডরা সবাই মিলে মজা করতে লাগলাম। সন্ধ্যার পর কেক কাটা হলো। কেক খাওয়ার পর মেয়েদেরকে ওদের বাড়িতে দিয়ে আসলাম। তারপর আমরা আড্ডা দিতে লাগলাম। নির্জন একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। তখনই একটা মেয়ে এসে বলল সাকিবের বোন নাকি আমার সাথে কথা বলতে চায়, ছাদে নাকি ওয়েট করতেছে। তারপর ওরা বলল যা গিয়ে দেখ কি বলে। আমিও কিছু না ভেবে চলে গেলাম। কেমন আছো সুমাইয়া? ভালো ভাইয়া, আপনি? আমিও ভালো। তা আমাকে নাকি তুমি ডেকেছিলে? হ্যাঁ ভাইয়া, আপনাকে কিছু কথা বলতে চাই, প্লিজ কিছু মনে করবেন না। আরে কি মনে করব, তুমি বলো। ভাইয়া, আপনি রোদেলার আইডিটা ব্লক কেন করেছেন? কেন, কি হয়েছে? আগে বলুন, ব্লক কেন করেছেন? সবসময় শুধু একই মেসেজ দেন, কেমন আছেন, কি করেন, খেয়েছেন কিনা, এগুলাই। আমার মনে হয়েছিল ওই মেয়েটা মনে হয় আমাকে চেনে, বা যখনই পরিচয় জানতে চেয়েছি আর রিপ্লাই দেয়নি, তাই রাগ করে ব্লক করে দিয়েছি। কিন্তু কি হয়েছে তাতে? আসলে ভাইয়া, ওই আইডিটা আমার এক ফ্রেন্ডের। কি বলো? কিন্তু সে তার পরিচয় কেন দিল না? তা তার কাছ থেকেই জেনে নেবেন। মানে? আমার ফ্রেন্ড আপনার সাথে কথা বলতে চায়, প্লিজ ওর সাথে কথা বলুন। এটা বলে সুমাইয়া চলে গেল। একটু পর ছাদে একটা মেয়ে আসলো। দেখতে অনেক সুন্দরী ছিল, শাড়ি পরেছিল, যার কারণে অনেক সুন্দর লাগছিল। আসলে শাড়ি পরলে মেয়েদের এমনিতে অনেক সুন্দরী লাগে, কিন্তু আমার কোনো অনুভূতিই ছিল না। সুমাইয়াকে যা ভাবে এই মেয়েটাকেও তাই। আপনি রোদেলা? জি, কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমি আপনার ছোট, আমাকে তুমি করে বললে খুশি হব। আচ্ছা বলবো, কিন্তু তুমি আমাকে তোমার পরিচয় দিলে না কেন? আমি ভেবেছিলাম পরিচয় দিলে হয়তো আপনি আমার সাথে আর কথা বলবেন না। ও, আমি আপনাকে কিছু বলতে চাই। বলো। আমি আপনাকে ভালোবাসি। কি বলছো? তুমি আমাকে ঠিকভাবে চেনো না, তার আগে ভালোবেসে ফেললা? আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি। সুমাইয়াদের বাড়িতে আপনাকে প্রথম দেখেছি, তখনই আপনাকে দেখে ভালো লেগে যায়। আর কারণ আপনি ছিলেন সবার থেকে আলাদা। দেখো, আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি যে আমি আদিবা নামের একটা মেয়েকে ভালোবাসি। ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আপনি সত্যি আবিদাকে ভালোবাসেন? কেন, তুমি কি বুঝেছিলে? আমি শুনেছি আপনি সব সময় ফাইজলামি করেন, তাই ভেবেছিলাম এটাও হয়তো তাই। কিন্তু এখন তো জানলে যে আমি অন্য একজনকে ভালোবাসি। আচ্ছা, আপনাকে আর কখনো ভালোবাসি বলবো না, আর ডিস্টার্ব করব না, মাফ করে দিবেন। দেখো, তুমি এখনও প্রাপ্তবয়স্ক নও। এখন তুমি যা বলছো 5 বছর পর তোমার নিজেরই মনে হবে যে এটা ভুল ছিল। তাই বলছি, এসব নিয়ে ভেবো না, মন দিয়ে পড়ালেখা করো। রোদেলা কিছু না বলে চলে গেল। আমিও ছাদ থেকে চলে আসলাম। ফ্রেন্ডরা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সুমাইয়া ডাক দিল। তারপরে, আপনি রোদেলাকে কি বলেছেন? কেন, কি হয়েছে? ও আপনার সাথে কথা বলার পর থেকে শুধুই কান্নাই করছে, আর কিছুই বলছে না। দেখো, তোমার ফ্রেন্ড আমাকে ভালোবাসে, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি। আমি ওকেও সেই কথা বলেছি। কে সেই মেয়েটি যার জন্য আপনি রোদেলাকে ফিরিয়ে দিয়েছেন? ওর নাম আদিবা, আমাদের সাথেই পড়ে সায়েন্সেও, আর আমাদের বাড়িওয়ালার মেয়ে। কিন্তু সে আমাকে পাত্তা দিয়েছে না। তুমি তোমার ফ্রেন্ডকে বুঝিয়ে বলো। আচ্ছা ভাইয়া। এরপর আবার ফ্রেন্ডদের কাছে চলে আসলাম। কি হয়েছে বলতো? সুমাইয়া তোকে কি বলেছে? আর বলিস না, তোদের বলেছিলাম না একটা মেয়ে আমাকে মেসেজ দেয় কিন্তু তার পরিচয় দেয় না, তাই তাকে ব্লক দিয়ে দিয়েছি। তো কি হয়েছে? যাকে ব্লক দিয়েছি সেই মেয়েটা সুমাইয়ের ফ্রেন্ড রোদেলা। আজকে আমাকে প্রপোজ করেছে। তখন আমি আদিবার কথা ওকে বলেছি। তারপর থেকে নাকি সে কান্না করতেছে। তাই সুমাইয়া আমার কাছে জিজ্ঞেস করতে এসেছে যে আমি ওকে কি বলেছি।
যাকে তুই ভালোবাসিস সে তোকে ভালোবাসে না, কিন্তু যাকে তুই ভালোবাসিস না সে তোকে ভালোবাসে। কবে যে আদিবা আমার ভালোবাসাটা বুঝবে? ধুর, এখন এসব কথা বাদ দে তো, চল মাস্তি করি। দেখ, তুই এভাবে কাঁদলে তো আর সব কিছু ঠিক হয়ে যাবে না। আমি সাকিব ভাইয়ার কাছেও জিজ্ঞেস করেছি, রবি ভাইয়া সত্যি আদিবা আবুকে অনেক পছন্দ করে। তুই কেন শুধু শুধু এইভাবে কাঁদতেছিস? এখন কান্না থামা, আর আমার কাছে প্রমিস কর তুই এসব কিছু ভুলে যাবি। কি করে বলবো আমি তাকে? সত্যি আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। দেখ, এখানে রবি ভাইয়ার তো কিচ্ছু করার নেই, সে আগে থেকেই অন্য একজনকে ভালোবাসে। তাহলে তুই শুধু শুধু কেন কষ্ট পাবি? ঠিক বলেছিস, আমি কেন শুধু শুধু কষ্ট পাবো যেখানে সে আমাকে ভালোই বাসে না? আর কষ্ট পাবো না, জানি তাকে ভুলে থাকা অনেক কষ্টের হবে, কিন্তু তারপরও পারতে হবে। তুই গতকালকে রাতে কোথায় ছিলি? সাকিবের বাড়িতে বাবা, ওর বোনের জন্মদিন ছিল, তাই রাতে পার্টি দিয়েছিল। পার্টি দিছে ভালো কথা, তুই রাতে বাসায় চলে আসতি। না মানে বাবা, আসতে চাইছিলাম কিন্তু সাকিব আসতে দেয়নি। তোকে আমার চেনা আছে, তা এত পার্টি না করে একটু পড়ালেখায়ও মন দে। জি বাবা। ধুর, বাসায় আসতে না আসতেই বাবার সামনে পড়লাম। আর একটু পর আসলে হয়তো পড়তে হতো না, কারণ বাবা হয়তো তখন অফিসে থাকতো। বাসায় আসার পর রেডি হয়ে কলেজে গেলাম। সব ফ্রেন্ডরাও চলে এসেছে। কলেজ বন্ধ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আদিবা প্রতিদিনই কলেজে আসে। তাই আদিবার জন্য হলেও প্রতিদিন কলেজে আসি। সব ফ্রেন্ডরা মিলে ক্যাম্পাসে আড্ডা দিতে থাকলাম। তোরা রাতে পার্টি এনজয় করলি কেমন? আমাদের আর এনজয় এনজয় যা করার তা তো রবি করেছে। মানে? ওই শালা, আমি কি এনজয় করেছি? কি এনজয় করিসনি তাই বল। তোকে তো রাতে সুমাইয়ার ফ্রেন্ড প্রপোজ করলো, আর তুই রাজি হোসনি। তাই তো ওরা কেউ রুম থেকে বের হয়নি, আর আমরা মজাও করতে পারিনি, কারণ ওদের মন অনেক খারাপ ছিল। ওই শালা, আমি কি এনজয় করেছি? হ্যাঁ শালা, তুই চিনিস একটা, এত গভীরভাবে আমরা কখনো চিন্তাই করিনি। আচ্ছা দোস্ত, আদিবাকে দেখলাম না এখনো, কোথায় গেছে ও? আছে হয়তো ক্যাম্পাসে কোথাও। চল তো দেখে আসি। ক্যাম্পাসে আদিবাকে খুঁজতে থাকলাম। হঠাৎ এক জায়গায় দেখলাম আদিবা আর ওর অনেকগুলো ফ্রেন্ড সবাই আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম ওরা কেক কাটছে, মনে হয় ওর কোনো ফ্রেন্ডের জন্মদিন আজ। কিন্তু একটু পরে যা দেখলাম তাতে তো আমার মাথা গরম হয়ে গেছে, কারণ দেখলাম আদিবাকে ওর এক ছেলে ফ্রেন্ড কেক খাইয়ে দিয়েছে। আদিবার মুখে কেক লাগিয়েও দিচ্ছে, আর আদিবার শরীরেও হাত দিচ্ছে, কিন্তু আদিবা কিছুই বলছে না। না, আর সহ্য করতে পারছি না। ওদের ওখানে গিয়ে ওই ছেলেটাকে মারলাম। তো সাহস কী করে হয় আদিবার সাথে এমন করার? বলেই আবার দিলাম। এর ভিতরে আমার ফ্রেন্ডরা আর আদিবার ফ্রেন্ডরা আমাদের ছাড়িয়ে নিল। মুহূর্তের মধ্যেই পুরো ক্যাম্পাস চুপ হয়ে গেছে। ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রীদের খেয়াল এখন আমাদের দিকে। আদিবা আমার কাছে এসে, তো সাহস কী করে হয় আমার ফ্রেন্ডকে মারার? আদিবা, ও তোমার সাথে কীরকম করছিল তুমি দেখোনি? আর আমি তোমাকে ভালোবাসি, তাই আমার এটা সহ্য হয়নি। চুপ, আর কথা বলবি না। আমি তোকে একবারও বলেছি যে আমি তোকে ভালোবাসি? তুই আমাদের ভাড়াটিয়া, তোর সাহস কী করে হয় আমাকে ভালোবাসি বলার? এতদিন তোকে কিছুই বলিনি, ভেবেছিলাম হয়তো তুই ফাজলামি করছিস, কিন্তু আজকে জানলাম তুই একটা খারাপ ছেলে। ভালোই প্ল্যান করেছিস বাড়িওয়ালার মেয়েকে ভালোবাসার। তোর বাবা মা যদি তোকে ভালো শিক্ষা দিয়ে থাকে তাহলে আর কখনো আমার সাথে কথা বলতে আসবি না। বলেই আদিবা ওর ফ্রেন্ডদের নিয়ে চলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেছি। আদিবার মনে আমার জন্য বিন্দুমাত্র অনুভূতি নেই। আমি বোকার মতো ওকে বিরক্ত করেছি, আর তার ফল আজকে পেয়েছি। আমি হয়তো এটারই যোগ্য ছিলাম। ওর থাপ্পড় দেওয়ার কোনো কষ্ট পাইনি, ওর কথায় এত কষ্ট পেয়েছি মনে হলো কেউ যেন কলেজায় আঘাত করছে। আমি তো ওর সাথে খারাপ কিছু করিনি, তারপরও অপমানিত হতে হলো। সত্যি আমি একটা অবধার্ত ছেলে, তাই তো আমার বাবা মাকেও অপমানিত হতে হয়েছে। কি হবে এই ভালোবাসা দিয়ে, যে ভালোবাসার জন্য বাবা মাকে অপমানিত হতে হয়? ভুলে যাব আদিবাকে। আজকের পর থেকে মনে থেকে মুছে ফেলবো নিজের ভালোবাসাকে। কিছুতেই চোখ দিয়ে পানি থামাতে পারছি না। অনেক চেষ্টা করি কিন্তু পারছি না, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আদিবা আমাকে এসব বলল, বন্ধুরা আমাকে ধরে ওখান থেকে নিয়ে আসলো। দোস্ত আয়, এভাবে মন খারাপ করে থাকিস না।
তোকে এইভাবে দেখতে আমাদের কারো ভালো লাগছে না। আরে ওই মেয়ে তোকে আজকে যা বললো তার জন্য ওকে একদিন পস্তাতে হবে। চল বাসায় যাই, আর তোকেও দিয়ে আসি বাসায়। না থাক, দরকার নেই, আমি একাই যেতে পারবো। তোরা আসলে আরও বাবা মা কি নাকি মনে করবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, কোনো রকমে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। ওর বলা কথাগুলো কিছুতেই ভুলতে পারছি না। কিছুক্ষণ পর মা আসলো। তোর কি হয়েছে? এসে এইভাবে শুয়ে পড়লি কেন? কিছুই হয়নি, বল আমাকে কি হয়েছে। এমনি ভালো লাগছে না। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এখন ভালো লাগছে না, পরে খাবো, ঘুমাবো এখন। তোর যে কখন কি হয় কিছুই বুঝি না। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে চলে আসলাম। এখন থেকে আর ছাদে যাব না। দোকানে বসে সিগারেট খাচ্ছি। সিগারেট খেলে নাকি কষ্টগুলো কমে যায়, কিন্তু আমার বেলায় উল্টো। সিগারেট খাচ্ছি আর আদিবার বলা কথাগুলো মনে পড়ছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। আসলে আপনারা সবাই এটা অনেক ভুল ভাবেন। সিগারেট খেলে কখনো এইসব হতে পারে না। উল্টো আপনারা আপনাদের নিজের ক্ষতি নিজেই করছেন। এটা যে কতটা খারাপ একটা জিনিস তা আপনারা না দেখলে হয়তো বুঝবেনই না। বাংলাদেশের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটাল NICRH মহাখালী টিবি গেট গেলে বুঝতে পারবেন এর কার্যকারিতা কতটা ভয়াবহ। যারা গেছেন তারাই বলতে পারবেন। তাই প্লিজ দয়া করে কেউ সিগারেট নামে বিষটা খাবেন না। ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন। আর গল্পের মাঝে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। কিছুই ভালো লাগছিল না, তাই নদীর পাড়ে গেলাম। বেঞ্চের উপর বসে বসে ভাবছি, হঠাৎ মোবাইলে কল আসলো। সাকিব কল দিয়েছে। কিরে কোথায় তুই? নদীর পাড়ে বসে আছি। একা একা নদীর পাড়ে কি করিস? আড্ডার জায়গায় চলে আয়। ভালো লাগছে না আমার। মার খাবি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসি। আড্ডা জায়গায় চলে আসলাম, কিন্তু আজকে আড্ডা দিতেও ভালো লাগছে না। ওরা আমাকে অনেক বোঝালো যাতে এইসব কিছু বলে যায়। আজকে সন্ধ্যার পরেই বাসায় চলে আসলাম। আসতেই বিকেলে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আসতেই মা জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে বলতো? আমার আবার কি হবে? দুপুরে খাবারও খেলি না, বলি মন খারাপ, আবার এখন তাড়াতাড়ি বাসায় চলে আসলি। তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর কিছু হয়েছে। না, আমার কিছু হয়নি। এখন থেকে আর বাইরে বেশি আটা দেব না। বাবা কোথায়? তোর বাবা আদিবার বাবার সাথে কথা বলেছে। ও, আমি রুমে গেলাম। রুমে এসে ফেসবুকে ঢুকলাম। ঢুকেই তো আমি অবাক, কারণ আদিবার আইডি থেকে মেসেজ এসেছে। প্রথমবার রিপ্লাই দিলাম না, তারপর আবার মেসেজ করলো। হাই। এত মেসেজ দিচ্ছেন কেন? আর আপনি তো আমাকে ব্লক দিয়েছিলেন, আনব্লক কেন করলেন? তোর সাথে কথা আছে, প্লিজ ছাদে আয়। সরি, পারবো না। আর আপনার সাথে আমি কেন কথা বলবো? আপনিই তো বলেছিলেন আর কোনোদিনও যেন আপনার সামনে না যাই। সব কিছুর জন্য সরি, প্লিজ একবার আয়, আমি ওয়েট করতেছি। আপনার সরি আপনার কাছে রাখুন, আমি পারবো না আসতে বলেই অফলাইনে আসলাম। সবার সামনে বিনা কারণে অপমান করে এখন আসে দরদ দেখাতে। খুবই অবাক হয়েছিলাম ওর কথায়, কারণ ওদের পরিবারের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক। তাই কখনো ভাবতেই পারি নাই যে আদিবা আমাকে ওই কথাগুলো বলবে। পড়তে বসলাম, কিন্তু কিছুতেই মনোযোগী হতে পারছি না। অনেকদিন পর বসলে যা হয় আর কি। একবার ভাবছি আবার কি যাওয়া উচিত, আবার ভাবছি আমি কেন যাব। ও আমাকে যা বলেছে তা কোনোদিনও ভুলবো না। মনোযোগ থাক আর না থাক, বই খুলে ঠিকই পড়তে থাকলাম। কিছুক্ষণ পর মা আসলো। সে আর জান্নাত আদিবাদের বাসায় যাইতেছে। আমাকে জিজ্ঞেস করলো আমি যাব কিনা। যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই মাকে না বলে দিলাম। আদিবাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, তাই প্রায় প্রতিদিনই ওরা আমাদের বাসায় আসে বা আমার বাবা মা ওদের বাসায় যায়। আমি অবশ্য কোনোদিনও যাই নাই, কারণ আমি তো বাসায় আসি রাত 10টার পরে। আর এখন তো এমনিতেও বাসায় যাব না, সবাই গেল। বাসায় শুধু আমি একা, পড়তে ভালো লাগছে না। তারপরও জোর করে পড়ার চেষ্টা করতেছি। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু বাবা মা এখনও আসে না। থুর, ভালো লাগছে না। লাস্ট কবে যে বই ধরেছি নিজেরও মনে নেই। পড়ালেখা সব বাদ, এখন মুভি দেখতে লাগলাম। এই একটা কাজে প্রতিদিন টাইম মতো করি। প্রচুর মুভি দেখি আমি, 2-2:30 থেকে 5:30 পর্যন্ত। তাই সবার কাছে অনুরোধ, কেউ এই টাইমে আমাকে মেসেজ দেবেন না প্লিজ। উত্তরটা না পাইলে আবার কইবেন না ভাব দেখায়। রেগুলার একটা একটা করে দেখি, আবার আমার কাছে রেগুলার নিউ মুভি আসে। সো আজকে কিক মুভিটা দেখতে লাগলাম।
একটু পরে আমার মুভিটা দেখায় ব্যাঘাত ঘটালো আমার বোন জানাতে ডাকে। কি হয়েছে, বিরক্ত কেন করছিস? দেখছিস না কাজ করতেছি। আর তোরা কি ওই বাসা থেকে রাতে আর আসবি না? কি যে কাজ করছেন আপনি তা দেখতেই পাচ্ছি। আর বলতে পারেন ওই রকমই কিছু। রাতে আদিবা আপুদের বাসায় খেতে বলেছে সবাইকে, তাই আপনাকে ডাকতে আসছি। আপনি আসলে আমরা খুশি হব। আমি খুবই দুঃখিত, কারণ আমি রাতে খাবো না। আজকে বাইরে অনেক কিছু খেয়েছি। তুই চা। অল্প করে খাও। আমার একদমই ক্ষুধা নাই, তুই চা। আচ্ছা, গেলাম কিন্তু আমি। ধুর, আর ভালো লাগে না, রাতে মনে হয় না খেয়েই থাকতে হবে। প্রচুর খিদা লেগেছে। আদিবা যা বলেছে, তারপরেও যদি ওদের বাসায় যাই তাহলে নিজের কাছেই খুব ছোট মনে হবে। ওদের বাসায় যাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হলো ওদের বাসায় গেলে ওর সামনে পড়তে হবে, যা আমি চাই না। তারপর আবার যদি ওর সাথে কথা না বলি তাহলে সবাই সন্দেহ করবে। কারণ আগে আদিবার বাসায় গেলে আদিবা কথা বলতে না চাইলেও আমি বলতাম। আর এমনিতেও আমি অনেক ফাজিল। শুধু শুধু আদিবার জন্য নিজের চরিত্র পরিবর্তন করেছিলাম, ফাজলামি বাদ দিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পেরেছি কারো ভালোবাসার জন্য নিজের চরিত্র পরিবর্তন করা ঠিক না। আমি যেমন আছি তেমনই থাকবো। আজ থেকে আবার সবার সাথে আগের মতো ব্যবহার করব। আগের রবি হয়ে যাব। ওর কথা ভেবে আর কষ্ট পাবো না। এদিকে আবার ক্ষুধা মরে যাচ্ছি। না, সবাই আসার আগে বাসায় খাওয়ার যা আছে তা খেয়ে নেই। খেয়ে দিয়ে আবার মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সবাই চলে এসেছে। ছোট বোন আমার কাছে এসে বলল, আজকে খাবারটা যা হয়েছে না, যারা খায় নাই তারা তো আজ বুঝবে না যে কত ভালো ছিল। তুই যাবি এখান থেকে? আমি তোর কাছে জানতে চেয়েছি যে খাবার কেমন হলো। তা চাওনি, তারপরও আমি বললাম। কেন বলেছিস? এমনি। তুই যাবি এখন এখান থেকে? যাচ্ছি। থুর, এমনিতেই রাতে খায়নি, তারপর আবার খাবারের কথা বলে। এখন তো ক্ষুধা আরও বেড়ে গেল। না খেয়ে অনেক কষ্টে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে বললাম, কিছু খেতে দাও তো, কলেজে যাব। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি দাও, কলেজে যাব। আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? কেন, তুমি জানো না? কোনোদিনও সকালে তোকে জোর করেও খাওয়াতে পারি নাই, আর আজকে নিজে এসে বলছিস, তাই অবাক হচ্ছি। আগে খাইনি বলে কি এখনো খাওয়া যাবে না? খুব তাড়াতাড়ি খেতে দাও। দিচ্ছি। কখন যে কি করিস ইদানিং কিছুই বুঝতে পারছি না। আগে খাইনি বলে কি এখনো খাওয়া যাবে না? তুমি তাড়াতাড়ি খেতে দাও তো। খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। হারামিগুলা আগেই চলে এসেছে। কি খবর দোস্তরা, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ওরা তো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। গতকালকে না তোকে দেখলাম মন খারাপ, তোর কিছুই ভালো লাগছে না, তাই আড্ডা না দিয়েই তাড়াতাড়ি বাসায় চলে গেলি। আর আজকে তোকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, আবার সেই আগের রবির মতো লাগছে। তা তো লাগতেই হবে, যা হয়েছে সব কিছু ভুলে গেছি। আদিবার জন্য নিজের মধ্যে পরিবর্তন এনেছিলাম, কিন্তু তা করা ছিল আমার ভুল। ওর জন্য শুধু শুধু এটা করেছিলাম। ভালোবাসার জন্য অনেক বছরের স্বভাব পরিবর্তন করা ঠিক না। আর ও তো আমাকে ভালোই বাসে না, তাহলে ওর জন্য কেন শুধু শুধু কষ্ট পাবো? তাই এখন থেকে আবার আগের রবির মতোই থাকবো। সব সময় হাসি খুশি আর ফাজলামি তো আছে। ঠিক বলেছিস দোস্ত, কারো জন্য নিজের মধ্যে পরিবর্তন আনা ঠিক না। তোকে এভাবেই ভালো লাগে। ধুশালা, আমি কি বিয়ে করেছি যে টিট দিমু? বন্ধুদের এই একটা খুব ভালো স্বভাব, একটু চান্স পেলে টিট টিট করে পাম মারে। এটাও একটা মজার মধ্যে পড়ে। ঠিক বলেছিস দোস্ত, চল ক্লাসে যাই। অনেকদিন পর সবাই মিলে আজকে ক্লাসে যাব। ক্লাসে গিয়ে বসে আছি, কিন্তু ম্যাডাম এখনও আসেনি। এই সময়ে ম্যাডামের ক্লাস। ওনার ক্লাস আগে সেই মজা করতাম। মাঝে মাঝে আদিবার জন্য ওনার ক্লাস করতে পারিনি, কারণ এই সময়ে আদিবার ক্লাস থাকে না। তাই ওকে দেখার জন্য ম্যাডামের ক্লাস করতাম না। কিছুক্ষণ পর ম্যাডামও ক্লাসে চলে এসেছে। এসেই বলতে লাগলো, আজকে ক্লাসে কিছু এলিয়েন দেখতে পাচ্ছি। জি ম্যাডাম, আমিও পাচ্ছি। তুই আর ভালো হবি না, তাই না? জি ম্যাডাম। তা কি মনে করে এতদিন পর ক্লাসে আসলি? তা এক ইতিহাস ম্যাডাম। তা তোর ইতিহাসটা বল, আমরাও শুনি সবাই। আসলে ম্যাডাম, আমি একটা মেয়েকে পছন্দ করতাম। ওকে দেখার জন্যই আপনার ক্লাসটা করতে পারিনি, কিন্তু 2 দিন আগে জানতে পারলাম ও আমাকে ভালোই বাসে না। আমি শুধু শুধু ওর পেছনে করেছি। এটাই হলো ইতিহাস। ভালোই লাগলো তোর ইতিহাসটা। ধন্যবাদ ম্যাডাম। তারপর ম্যাডাম পড়ানো শুরু করলেন। একটু পরেই
আসলে ম্যাডাম আমাকে অনেক ভালো জানে, তাই যাই বলি না কেন কিছুই মনে করে না। ক্লাস শেষ করে ক্লাসে আড্ডা দিচ্ছি সবাই। তুই ম্যাডামকে কথাগুলো কিভাবে বললি? তোর খারাপ লাগলো না? খারাপ লাগবে কেন? আর তোদের বলেছি না এখন থেকে আর কোনো কষ্ট পাবো না, তাই খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না। তোর দ্বারা সবকিছুই সম্ভব। তা যা বলেছিস। কিছুক্ষণ পর আদিবার ফ্রেন্ড মিম আমার কাছে আসলো। রবি, তোমার সাথে আমার কথা আছে, প্লিজ একটু আসবে? ও যাবে না, তোমার যা বলার এখানেই বলো। প্লিজ আসো, খুব গুরুত্বপূর্ণ। গতকাল পর্যন্ত যার সাথে ভালোভাবে কথা বলনি, আর আজকেই তার সাথে গুরুত্বপূর্ণ কথা? না, আবার অপমান করবে? তোরা থাম তো, কথা বলতে পারে না। রবি তুই যা তো। আমি কেন যাব? যা বলার তোদের সামনেই বলো। এখানে বলা যাবে না, প্লিজ আসো। আসবো, তবে ফালতু কিছু বললেই সাথে সাথে চলে আসবো। আসলে আমার কেন জানি সন্দেহ হলো, কারণ গতকাল আদিবা কথা বলতে চাইলো, আর আজকে আবার মিম কথা বলবে। কিছুই বুঝতে পারছি না, সব কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে। যাই, গেলেই বুঝতে পারবো। তারপর মিমের সাথে যেতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম ক্যাম্পাসের এক জায়গায় আদিবা দাঁড়িয়ে আছে। মিম আমাকে আদিবার কাছে নিয়ে আসলো। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এইরকম কিছু একটি হবে। আদিবাকে দেখেই মাথা নিচের দিকে নামিয়ে নিলাম। আমাকে এখানে আনলো কেন? রবি, আমি সরি, তোমার সাথে ওই দিন করাটা আমার ঠিক হয়নি। তোমার কোনো দোষ ছিল না, তুমি তো আমার ভালোই চেয়েছিলা। আমি শুধু তোমাকে বুঝতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। আপনাদের যে কখন কি মন চায় তা কিছুই বুঝতে পারছি না। 2 দিন আগেই তো ইচ্ছা মতো অপমান করলেন, আবার আজকে সরি বলছেন। আপনার আবার কালকে হয়তো অপমান করবেন। আমাদের কি মানুষ মনে হয় না আপনাদের? আদিবা কান্না করতে লাগলো। খুড়ো, তাতে আমার কি? আমি তো আর মিথ্যা কিছু বলিনি। রবি, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। সাব্বিরকে আমরা অনেক ভালো ফ্রেন্ড মনে করতাম, আর ওই দিন ওর জন্মদিন ছিল। আদিবা কেক খেতে চাইছিল না, তাইও জোর করেছিল, কিন্তু ওর উদ্দেশ্য খারাপ ছিল। ও ইচ্ছে করেই তখন আদিবার সাথে এমন করেছিল। আমরা পরে তা জানতে পারি। তারপর থেকে ও আমাদের গ্রুপেরই বাহিরে। এখন কেউ ওর সাথে কথা বলে না। কিন্তু তুমি যখন এসে বললা যে, তখন আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না। তারপর আবার তুমি ওকে মেরেছিলে, আর তোমার উপরে আদিবা আগে থেকে রেগেছিল। তুমি সবসময় ফাজলামো করো, পড়াশোনা করো না, রাত করে বাসায় আসো, আবার তুমি সিগারেটও নাকি খাও। তাই আদিবা তোমার উপর অনেক রেগেছিল। আর তুমি তো জানো আদিবা অনেক রাগী, তাই তখন তোমার সাথে অমন করেছিল। তোমার সাথে ওরকমটা করার পর ও একদমই ভালো ছিল না। তারপর যখন জানতে পারলো তোমার কোনো দোষ ছিল না, তারপর থেকে অনেক কান্না করেছিল। যেদিন তোমাকে ছাদে অপমান করেছিলাম না, ওই দিনও আদিবা আমাদের অনেক রাগারাগি করেছিল। আমি সত্যিই খুবই সরি এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। আমি তোমাকে আগে থেকেই ভালোবাসতাম রবি, তাই তো তোমার সাথে ওই রকম করতাম যাতে তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করো। প্লিজ আমাকে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আদিবা। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না এখন। যখন ভালোবেসেছিলাম তখন তো আর মূল্য দেন নাই। আপনার জন্য নিজেকে পরিবর্তন করেছিলাম, কিন্তু তারপর মনে হলো নিজেকে পরিবর্তন করাই ঠিক হয়নি। তাই এখন আবার আগের মতোই হয়ে গেছি, যেখানে কোনো কষ্ট থাকবে না, সবসময় হাসি খুশি থাকবো যেমনটা আমি থাকি। আর আপনার কথায় আমি কিছুই মনে করিনি, কারণ আপনি যা বলেছেন সবই সত্যিই বলেছেন। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। বিশ্বাস করো, যা বলেছি সব রাগের মাথায়। দেখুন, আমি আর কোনো ভালোবাসায় জড়াতে চাই না। একবার ভুল করেছিলাম আর তার ফলও পেয়েছি, তাই এই বিষয়ে আর আপনার সাথে কথা বলতে চাই না। আর আপনার উপর আমার কোনো রাগ নেই। এই বলে ওখান থেকে চলে আসলাম বন্ধুদের কাছে। কিরে, মিম কি বললো? মিম নয়, আদিবা বলেছে। মানে? আদিবা সরি বলেছে, আর ও নাকি আমাকে আগে থেকেই ভালোবাসত। তা তুই কি বললি? যা বলা উচিত ছিল তাই বলেছি। মানে? আমি আদিবাকে না করে দিয়েছি। তাহলে কি করবি এখন? তো কি করতাম? এত কিছু হওয়ার পরেও ওর প্রতি আগের মতো অনুভূতি কি করে থাকবে? কি আর করব? যদি ওর প্রতি আবার আগের মতো অনুভূতি আসে তাহলে ভেবে দেখব। তুই যে কখন কি ভাবিস কিছুই বুঝতে পারি না। না বোঝার কিছুই নেই। বাসায় যাব এখন। আমার থেকে আর কি? আচ্ছা, আমরা থেকে আর কি করব? আমরাও যাই। বাসায় আসার জন্য রিক্সা ডাক দিলাম, তারপর রিক্সায় উঠলাম। হঠাৎ করে অপর পাশ থেকে কে যেন রিক্সায় উঠলো, তাকে দেখলাম আদিবা। আপনি আমার রিক্সায় কেন? কেন আবার? বাসায় যাব। আজব তো, বাসায় কি আগে কখনো যাননি? আগে তো কখনো আমার সাথে যাওয়া আসা করেননি, তাহলে এখন কেন?
আগের কথা বাদ দাও। আমি তোমাকে সরি বলেছি, আবারও বলছি সরি। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। বললাম তো আমি আর আপনাকে এখন ভালোবাসি না। বুঝেছি, এভাবে হবে না। মানে? মানে খুব সোজা, জোর করে ভালোবাসা আদায় করব। তুমি বলবে ভালোবাসি না, আর তাতেই আমি তোমার পিছু ছেড়ে দেব? এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। আমার ভালোবাসা আমি আদায় করেই নিব। থুর, ফালতু কথা বাদ দিন আর আপনি রিক্সা থেকে নামুন। তা তো হবে না বাবু, বেশি কথা বললেই লোক জড়ো করে বলবো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। কি মেয়ে রে বাবা! আর কোনো কথা নয়। এ মামা, আপনি জানতো? রিক্সা তার গতিতে যেতে লাগলো। আমার খুবই অসহ্য লাগছে, কারণ এর আগে আর কখনো কোনো মেয়ের সাথে রিক্সায় উঠিনি, তার উপর আবার আদিবার সাথে রেগে আছে। এই, আপনি আমার হাত ধরছেন কেন? ভালো লাগছে তাই ধরছি, কোন সমস্যা? আজব তো, আমার হাত ধরে আবার বলছে সমস্যা কি না। আমি কিন্তু রিক্সা থেকে নেমে যাব। বেশি কথা বললে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। আর কোনো কথা বললাম না, কারণ আদিবাকে বিশ্বাস নাই। ও রেগে থাকলে যে কি করে তাও নিজেও চায় না। সম্পূর্ণ রাস্তা আদিবার টর্চার সহ্য করতে করতে বাসার সামনে আসলাম। রিক্সা থেকে নেমে আমাকে বলল ভাড়াটা দিয়ে এসো। আজব তো, আমি কেন দিব? আপনিও তো এসেছেন। এখন থেকে আমার সব দায়িত্ব তোমার। এটা বলে আদিবা চলে গেল। বাধ্য হয়ে ভাড়া দিয়ে বাসায় গেলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিতে থাকলাম। কিন্তু আমার বিশ্রামের 12টা বাজাতে রমি হাজির হয়েছেন আমার ছোট বোন। কিরে, তুই এখানে কেন? প্রেম তো ভালোই চলছে তোমাদের। মানে কি সব আবল তাবল বলছিস? এখন তো বলবাই, আমি নিজের চোখে দেখেছি আদিবা আপু আর তুমি একসাথে রিক্সায় আসছো হাত ধরাধরি করে। মানে কিসের হাত ধরাধরি? আমি কারো হাত ধরিনি, ও আমার হাত ধরেছিল যাতে ও রিক্সা থেকে পড়ে না যায়। সব বুঝলাম, এর আগে তো কোনোদিনও দুজনকে একসাথে রিক্সায় আসতে দেখি নাই। ওর নাকি বাসায় জরুরি কি কাজ ছিল, কিন্তু রিক্সা পাচ্ছিল না, তাই তাড়াতাড়ি আসার জন্য আমার রিক্সায় উঠেছিল। আমাকে বোকা বানাতে হবে না, আর আমি সবই বুঝি। তোর আর কিছু বলতে হবে না, তুই যাবে এখান থেকে। যাচ্ছি। তোর আদেবার জন্য আজকে এইসব হয়েছে। ওর কি দরকার ছিল আমার রিক্সায় ওঠার? এখন যদি জান্নাত মাকে বলে দেয় তাহলে মা এসে আবার হাজারটা প্রশ্ন শুরু করবে। ওই রাগে মেয়েটাকে কিছু বলতেও পারবো না। কিছু বললেই দেখা যাবে বাসায় আমার নামে উল্টাপাল্টা বলবে। পড়লাম এক মহা ঝামেলায়। ফেসবুকে ঢুকলাম, আবার সে ঝামেলা। মেসেজ করেছে। কি করো বাবু? দেখুন, আমাকে আর বিরক্ত করবেন না, করলে কিন্তু ব্লক করতে বাধ্য হব। আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ বাবু? আচ্ছা দাও, কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করব না। তোমার সাহস থাকলে ব্লক দাও, দেখো তারপরে আমি কি করি। কি করবেন আপনি? অনেক কিছুই করবো, যেটা তুমি ভাবতেও পারবে না। কথা না করে বলুন কি করবেন আপনি। তারপরে এই যেমন তোমার বাবার কাছে গিয়ে বলবো আমরা একে অপরকে ভালোবাসি আর আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। ছি ছি ছি, কি বলেন এসব? আপনি মেয়ে না অন্য কিছু? আপনি পারবেন এভাবে নিজেকে খারাপ বানাতে? তোমার জন্য আমি সবই করতে পারবো। এমনটা করে কি লাভ হবে? আমি তো আর আপনাকে ভালোবাসবো না। এমনটা করলেই তো তোমার বাবা তোমার সাথে আমার বিয়েটা দিয়ে দেবে। আর একবার বিয়ে হয়ে গেলে তাহলে আর কোনো ভয় থাকবে না। তারপর আস্তে আস্তে ভালোবাসা আদায় করে নেব। এখন বুঝেছি সায়েন্সের স্টুডেন্টরা অনেক বুদ্ধিমান হয়। ধন্যবাদ। কিসের ধন্যবাদ? মাথায় তো সুবুদ্ধির কিছুই নেই, সব কুবুদ্ধিতে ভরা। কি বলে তুমি? ধুর, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাও, আর মনে রেখো সকালে কিন্তু আমরা একসাথে কলেজে যাব। যদি তা না হয় তাহলে যা বলেছি একটু আগে সেটাই করব। এই না, বাবাকে উল্টাপাল্টা কিছু বলবেন না প্লিজ। আপনার ক্লাস শুরু হয় 9টায় আর আমার 10টায়, তাহলে আমরা একসাথে কিভাবে যাব? তুমি আমার সাথে যাবা। কি? আমি আপনার সাথে সকালে কলেজে গিয়ে কি করব? কি করবা তা তোমার ইচ্ছা, কিন্তু যেতে হবে। সকালে দেখা যাবে বলে অফলাইনে চলে আসলাম। ধুর, এই প্যারা আর ভালো লাগে না, কিছু বলতেও পারছি না। বললেই আবার বাবার কাছে উল্টাপাল্টা বলবে। সকালে আমাকে মেয়েরাও কেউ ঘুম থেকে ওঠাতে পারবে না। তারপর যা হবার হবে পরে দেখা যাবে। আমি কিছুতেই ওর সাথে কলেজে যাব না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কারোটাকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই তো আমি অবাক, কারণ আদিবা আমার পাশে বসে আছে। আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম। আপনি আমার রুমে কেন? অনেকবার ফোন দিয়েছি তোমাকে, কিন্তু ধরনি, তাই তো আসলাম। ফোন সাইলেন্ট করা ছিল, আর আপনি আমাকে ফোন দিয়েছিলেন কেন? রাতে কি বলেছিলাম মনে আছে? দেখুন, আপনার টর্চার আমি আর নিতে পারছি না। আপনি আমার রুমে এসেছেন, এখন সবাই কি ভাবে বলুন তো? কেউ কিচ্ছু ভাবে না, আমি তোমার মাকে বলে এসেছি। আর মাও আসতে দিল?
এমন সময় মা আসলো রুমে। কি রে, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? আদিবা না তোকে বললো রাতে যে ওর সাথে কলেজে যেতে? আমি কেন ওর সাথে কলেজে যাব? হায় আল্লাহ, এটা শোনানো বাকি ছিল। কি বললি? কিছু না। তারপর ফ্রেশ হয়ে আদিবার সাথে রিক্সায় করে কলেজে যেতে লাগলাম। যথারীতি ও আমার হাত ধরে আছে। আপনি বাবাকে বললেন আর বাবা রাজি হয়ে গেল? আমি বলেছি নাকি? তাহলে কে বলেছে? আমার বাবাকে দিয়ে তোমার বাবার কাছে বলিয়েছি। আর কিছু বললাম না। কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। আজকে আদিবা ভাড়া দিল। কলেজের ক্যাম্পাসে আসার পর আদিবা আমাকে বলল, আমি এখন ক্লাসে যাব, তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না, আর ক্লাস করে এসে যেন তোমাকে ক্যাম্পাসেই পাই। আপনাদের ক্লাস যখন শেষ তখন তো আমাদের ক্লাস শুরু হবে, তাহলে ক্যাম্পাসে থাকবো কি করে? তাও ঠিক। আচ্ছা, তোমার ক্লাস শেষ হলে থাকবা? ধুর, ভালো লাগছে না আর, বলেই চলে আসলাম। ক্যাম্পাসে হাঁটতেছি একা একা, কারণ আমার ফ্রেন্ডরা কেউই এখনও কলেজে আসেনি। খুব অসহ্য লাগছে, ঘুমও ঠিকভাবে হয়নি। এসবই হয়েছে আদিবারের জন্য। অনেক বেশি বিরক্ত করছে আমাকেও। সময় কাটানোর জন্য মোবাইলে গেমস খেলতে লাগলাম। কিছুক্ষণ পর ফ্রেন্ডরাও চলে এসেছে। আমাকে দেখেই সবাই অবাক হয়েছে। কি রে, বাসায় কিছু হয়েছে? বাসে আবার কি হবে, কিছুই তো হয় নাই। তাহলে এত তাড়াতাড়ি তুই কলেজে কি করে? প্রতিদিন তো আমাদের অনেক পরে আসিস, তোকে অনেকবার ফোন দিতে হয়, আর আজকে আমাদের আগেই চলে এসেছিস। আমি অনেক আগে এসেছি কলেজে। কেন? তারপর ওদেরকে সব কিছু খুলে বললাম। সব শোনার পর তো ওরা হাসতে লাগলো। আমার খুবই অসহ্য লাগছে। আর তোরা হাসিস? হাসবো না তো কি করব? আদিবা তো তোকে ভালোই শাসন করছে। ওর জন্যই তো এত কিছু হয়েছে। কিছু বললেই বাবার ভয় দেখায়। আমার মা বাবাও ওর কথা শুনে খুবই বিরক্তকর লাগছে। ও হয়তো তোকে অনেক ভালোবাসে, তাই হয়তো এইসব করে। আগে কোথায় ছিল ওর এই ভালোবাসা? জানি না, এখন চল ক্লাসে যাই। ক্লাসে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। সকালে ঠিকমতো ঘুমাতে না পারলে আমার একদমই ভালো লাগে না। ক্লাসেও মনোযোগ দিতে পারছি না। ম্যাডাম পড়াচ্ছে আর আমি ঘুমাচ্ছি। কোনো রকমে ক্লাসটা শেষ করলাম। তারপর বাইরে চলে আসলাম। তোরা থাক, আমি চাই। আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? জানি না, আমি চাই। কলেজ থেকে বাইরে আসতে লাগলাম। হঠাৎ কে যেন পেছন থেকে ডাক দিল। পেছনে তাকিয়ে তো মাথাটা গরম হয়ে গেল। আবার সেই আদিবার প্যারা। আপনি কি আমাকে শান্তিতে একটু থাকতে দেবেন না? এই কথা বলছো কেন? আমি কি করেছি? কি করেননি তাই বলেন। সকালে জোর করে ঘুম থেকে ওঠালেন। এখন একটু শান্তিতে বাসায় যাব, তাও পারবো না আপনার জন্য। তোর ফালতু কথা বলো কেন? আচ্ছা, আজকের পর আর তোমাকে সকালে ঘুম থেকে ওঠাবো না। এখন চলো ঘুরতে যাই, তোমার মন ভালো হয়ে যাবে। আপনার তো বন্ধুর অভাব নেই, তাদের সাথে যান। পিছনের কথা কেন উঠাচ্ছ? আমি সরি বলছি তো। চাইলেই সব কিছু ভোলা যায় না। তোমার এই অবহেলা আমাকে অনেক কষ্ট দেয়, তুমি তো জানো। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, আর আপনাকে তো আমি কষ্ট পেতে বলছি না। আচ্ছা, এসব কথা বাদ দাও, চলো ঘুরে যাই। আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব বলে চলে আসলাম। বাসায় যেতে লাগলাম। রবির এরকম ব্যবহারের জন্য আমি তো দায়ী। যদি ওকে আগেই বলে দিতাম তাহলে এখন কষ্ট পেতাম না। ওকে কোনোদিনও বুঝবে না যে ওর এই অবহেলা আমাকে কষ্ট দেয়। ও আমাকে যতটা কষ্ট দিক না কেন, আমি ওর ভালোবাসার জন্য সব সহ্য করব। বেঞ্চের উপরে বসে এসব কিছুই ভাবছিলাম, তখনই মিম আসলো। কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। মানে? আমার নিজের দোষের জন্যই আজকে রবি আমার সাথে কথা বলে না। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। সেই আশাতেই আছি। চল ক্লাসে যাই। কেন জানি খুবই খারাপ লাগতেছিল, তাই তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। ঠিক মতো ঘুম না হলে আমার এই সমস্যাটা হয়। বাসায় আসার পর মা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আজকে তো তাড়াতাড়ি কলেজ থেকে আসলি। ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আদিবা আসে নাই? না, ওর ক্লাস আছে। হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এখন ভালো লাগছে না, পরে খাবো বলেই রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেলাম। কিছুক্ষণ পর ছোট বোন জান্নাত আসলো। তারপর, ভাইয়া কি করো? ফুটবল খেলি। তুমি তো মুভি দেখতেছো। দেখতে যখন পাচ্ছিস তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন কি করছি? এমনি জিজ্ঞেস করলাম। তোমার নাকি শরীর খারাপ, কলেজ থেকেও নাকি তাড়াতাড়ি চলে আসছো। ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তুই এত কিছু জিজ্ঞেস কেন করছিস? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তোমার বোন, তাই জিজ্ঞেস করতেই পারি। তা পারিস, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুই কিছু বলতে চাস।
কি বলবি তাড়াতাড়ি বল। অনেক দিন ঘুরতে যাই না, চলো না আজকে ঘুরতে যাই। আগেই বুঝেছিলাম এরকমই কিছু একটা হবে। চলো না ভাইয়া। আমার ঘুরতে যাওয়ার মতো সময় নেই, আমি যেতে পারবো না। থাক, যাওয়া লাগবে না। এখন বুঝেছি তুমি আমাকে একটুও ভালোবাসো না। আরে কই যাস, আমি তো মজা করছিলাম। আচ্ছা বিকেলে যাব, এইবার খুশি? এই তো আমার ভালো ভাইয়া, আমি আগেই জানতাম যে তুমি রাজি হবা। হয়েছে, এখন যা, আমি মুভি দেখব, আর বিকেলে রেডি থাকিস। আচ্ছা। মুভি দেখতে লাগলাম, দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বিকালে রেডি হলাম ঘুরতে যাওয়ার জন্য। আমি রেডি, তুই এখনো রেডি হসনি কেন? এই তো এখনই হব, তুমি নিচে অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা, বেশি দেরি হলে কিন্তু আমি চলে যাব বলে নিচে আসলাম। চায়ের দোকানে বসে চা খাচ্ছি। ইচ্ছা ছিল একটা সিগারেটও খাবো, কিন্তু বোনের সাথে ঘুরতে যাবো বিধায় আর খাইনি। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু জান্নাতের আসার কোনো নামগন্ধই নেই। কিছুক্ষণ পর আসলো, কিন্তু জান্নাতের সাথে আদিবে কেন? মনে হয় ওর কোনো কাজ আছে, ওর কাজে যাবে। এতক্ষণ লাগে আসতে, আর একটু দেরি হলে তো চলেই যেতাম। এখন তো আসছি, এবার চলো। তারপর একটা রিক্সা ডাক দিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো রিক্সায় জান্নাত আর আদিবা দুজনই উঠলো। আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম ও কোথায় যাবে। কেন? ঘুরতে। মানে? কোনো মানে নেই, আমরা 3 জন ঘুরতে যাব, তুই রিক্সায় ওঠো। জান্নাত, এগুলো কি? আদিবা আপুই ঘুরতে যাওয়ার কথা বলেছিল, আর আমি তোমাদের কাহিনীও জানি। আদিবা আপুর কথা বললে তো আর তুমি রাজি হতো না, তাই বলিনি। এখন তাড়াতাড়ি ওঠো তো। আমার মাথায় কিছুই ঢুকছে না, কি জানিস তুই? তোর এখন এত কথার সময় নেই, তুমি ওঠো তো। আমি যাব না, আপনারা চান। জান্নাত আন্টিকে ডেকে আনো, বলবো আমাদের সাথে যাচ্ছে না। রাস্তাঘাটে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কি করব? থাক, আর ডাকতে হবে না, যাব আমি। কিন্তু এক রিক্সায় 3 জন কিভাবে যাব? তুমি উপরে আর আমরা সিটে। বাধ্য হয়ে যেতে লাগলাম। মাকে ডাক দিলে দেখা যেত আরও কথা বাড়ত। তারপর আবার আদিবের সাথে ঝামেলার কথাও জেনে যেত। রিক্সায় করে নদীর পাড়ে ঘুরে যেতে লাগলাম। জান্নাত আর আদিবা কথা বলছে, আর আমি বোকার মতো শুনছি। মেয়েরা যে এত কথা বলতে পারে তাই এই দুজনকে না দেখলে বুঝতামই না। ওদের দুজনের এত কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। রেগে জান্নাতকে বললাম, এত কথা বলছিস কেন? একটু চুপ করে থাকতে পারিস না? কথা বলবো না তো কি করব? তোমার মতো চুপ করে থাকবো? এমনিতে তো অনেক কথা বলো, তা এখন চুপচাপ কেন? আমি সবার সাথে কথা বলি না। কি এমন লোক যে সবার সাথে আবার কথা বলে না? তোমরা দুইজনে কি শুরু করলে? রিক্সায় বসে কি এখন ঝগড়া করবে? তোর ভাই তো আগে শুরু করলো। আমি বুঝতে পারছি না যে তোমরা দুজনে একসাথে কিভাবে থাকবা। একসাথে যাবো মানে? কি সব ফালতু কথা বলছিস? ফালতু কথা না, তুমি পিচ্ছি তাই বোঝনি। আর কোনো কথা বললাম না। ওদের বকবক শুনতে শুনতেই নদীর পাড়ে চলে আসলাম। ওরা দুজনেই কথা বলতেছে আর আমি বসে আছি। কিছুক্ষণ পর জান্নাত বলল, ভাইয়া আমার ফ্রেন্ডরাও আসছে, আমি ওদের কাছে যাই। মানে তোর ফ্রেন্ডরাও যখন আসবে তখন আমাকে কেন আনলি? ভালো লাগছে তাই। থুর, মাথা গরম করাবি না তো। তুমি ওর সাথে এমন কেন করছো? জান্নাত তুই যা, আর তাড়াতাড়ি বাসায় চলে আসিস। ভাইয়া তোমরা চলে যেও, আমি ফ্রেন্ডদের সাথে চলে আসবো। তাড়াতাড়ি আসিস। ধুর, মাথাটাই গরম হয়ে গেল। আমাকে শুধু শুধুই আনলো। আপনি কি যাবেন না থাকবেন? এখন যাবো না, আর তুমিও যাবো না। কেন? আমরা এখন ঘুরবো, আড্ডা দিব। আপনি দেন, আমি যাই। তুমি যদি আমাকে ছেড়ে যেতে পারো তাহলে যাও। পারবো না কেন? আমি একাই যাচ্ছি। তারপরেই মনে বলল, বাসায় যাওয়ার পর তো মা জিজ্ঞেস করবে আদিবা কোথায়, তখন কি বলবো? তাই তো বলি, হঠাৎ করে এই কথা বলছে কেন আদিবা? না, কিছুতেই যাওয়া যাবে না। কি হলো, যাও না কেন? আমার খুশি তাই যাব না। আপনার কোনো প্রবলেম? আমার প্রবলেম হবে কেন? আমার তো আরো ভালো হবে। হাসলেন কেন? কারণ আছে। কি কারণ? তুমি যতই আমাকে আপনি করে বলো না কেন, তুমি এখনো আমাকে অনেক ভালোবাসো। আমি আপনাকে ভালোবাসি না। তা বুঝতেই পারছি, আপনারা বলা লাগবে না। দেখো কত কাপলরা হাঁটছে, আমরাও হাঁটি, চলো। আমরা কাপল না। আমরা কাপল, ওকে? আমাকে আর কথা বলার সুযোগ দিল না। তার আগেই আমার হাত ধরলো আদিবা। এতক্ষণ আদিবার দিকে ভালোভাবে তাকায়নি। ওকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। ও আমার হাত ধরে হাঁটছে, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আমি সবসময় চাইতাম এভাবে আদিবা আমার হাত ধরে হাঁটুক, কিন্তু এমন সময় আদিবা আমার ইচ্ছাটা পূরণ করলো যখন আমি ওর উপরে রেগে আছি। আমি নিজেও ভাবতে পারছি না যে আমি আদিবার উপরে ঠিক
কী নিয়ে রেগে আছে? শুধু কলেজের ওই কাহিনীর জন্য? কিন্তু তার কারণও তো ও বলল, আর আমার উপর রেগে থাকার কারণেই ও ওইরকম করেছিল। আমি জানি যে আদিবার সিগারেট খাওয়া ছেলে একদম পছন্দ নয়, তার উপর তো আমি ঠিকভাবে পড়ালেখাও করি না। আর আদিবা যেহেতু আমাকে আগে থেকেই ভালোবাসে, তাই আমার উপরে ও রাগ করাটাই তো স্বাভাবিক। দেখি এইরকমভাবে আর কতদিন চলে। কি এত ভাবছো? মনে হচ্ছে আমি কোনো রোবটের সাথে হাঁটছি। যাক, কথাটা বলে ভালোই হলো। তোমার হাসিটা তো দেখতে পেলাম। কয়েক বছর হয়েছে তোমাকে হাসতে দেখিনি। আমি তো ভেবেছিলাম তুমি হাসতেই পারো না। হুম মানে আমি এতগুলো কথা বললাম আর তুমি শুধু তাহলে কি বলবো? কিচ্ছু বলতে হবে না, এখন হাঁটো। তারপর আদিবা আমার হাত ধরে হাঁটতে লাগলো। জীবনে প্রথমবার কোনো মেয়ে আমার হাত ধরে হাঁটলো, আর সেই মেয়েটা যদি আমার ক্রাশ আদিবা হয় তাহলে তো কোনো কথাই নেই। অনেকক্ষণ হাঁটলাম দুজনে। অনেক তো হাঁটলাম, এবার চলো কিছু খাই। আমি কিছু খাবো না। তোমার খেতে হবে না, আমি খাবো আর তুমি দেখবা। তারপর আদিবা আমাকে নিয়ে ফুচকা খেতে গেল। ও ফুচকা খাচ্ছে আর আমি বসে আছি। হ্যাঁ করো। আমি খাবো না। প্লিজ একটা খাও। না। তারপরও আদিবা আমাকে জোর করে খাইয়ে দিল। খাওয়ার পর মনে হলো আমি পৃথিবীতে নেই। এত পরিমাণ টক যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কথাও বলতে পারছি না। আমার এই অবস্থা দেখে আদিবা আমার জন্য পানি নিয়ে আসলো। পানি খাওয়ার পর একটু ভালো লাগছে। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আদিবা ওর ব্যাগ থেকে টিস্যু বের করে আমার মুখটা মুছিয়ে দিল। আমি খুবই সরি রবি, আমি জানতাম না যে এটা খেলে তোমার এরকম প্রবলেম হবে। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। প্রায় কাঁদতে কাঁদতে বলল আদিবা, সরি বলতে হবে না, আমি এমনিতেও ফুচকা খেতে পছন্দ করি না, চলেন বাসায় যাই। সত্যি রবি, আমি বুঝতে পারিনি। আমি কিছু মনে করিনি, আর ভালো লাগছে না, চলেন। তোমার ভালো না লাগলে চলো। বাসায় যেতেই আদিবার বাবা বলল, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে, আজকাল তো তোমার দর্শনও পাওয়া যায় না। কেন আঙ্কেল, কি হয়েছে? কালকে আদিবার জন্মদিন, তোমাকে কিন্তু সব দায়িত্ব নিতে হবে। আসলে আঙ্কেল। না, কোনো কথা হবে না, আর তুমিই সব কিছু করবা। আচ্ছা আঙ্কেল, থুর, এই প্যারাটা আর ভালো লাগে না। এর আগে এইরকম দায়িত্ব কখনো নিয়ে আঙ্কেলকেও না করতে পারবো না। একটা উপায় আছে, তা হলো বন্ধুদের সাহায্য নিতে হবে। কিন্তু পার্টি তো আর আমাদের বাসায় না যে বললেই ওরা আসবে। পার্টিটা যেহেতু আদিবাদের, তাই দাওয়াতও ওকেই দিতে হবে, তবেই ওরা আসবে। রুমে এসে মোবাইলসে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর ছোট বোন আসলো। ওরে দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। কেমন ঘুরলা তোমরা? তার আগে তুই এটা বল, তুই কখন এসেছিস? আর তোর আসে নাকি দেরি হবে? তুই নাকি তোর ফ্রেন্ডদের সাথে আসবি। আমি তোমাদের কাছে যখন বললাম না, তারপরই চলে আসছি। আমি কিছুই বুঝতে পারছি না। আসলে ঘুরতে যাওয়ার প্ল্যানটা ছিল আদিবা আপুর, কিন্তু তোমাকে বললে তো তুমি যেতে না। তাই এই প্ল্যানটা করি। আমি চলে এসেছি যাতে তোমরা দুজনেই ঘুরতে পারো। ওরে বুদ্ধি রে। এখন এইসব বাদ দাও, কালকে তো আদিবা আপুর জন্মদিন, তুমি কি দিবা? কেন দিব? আমি তো কিছুই দেব না। মানে আদিবা আপুর জন্মদিন আর তুমি কিছুই দিবা না? তো কি হয়েছে, ও কে যে দিতে হবে? ঠিক আছে, এই কথাগুলো আদিবা আপুর সামনে বইলো। বললেই কি হবে? কি যে বলবা তা আমার জানা আছে, আমি যাই। জন্মদিনে যাওয়াটাই ইচ্ছে নেই, আবার গিফট। অনেক ঘুম পাচ্ছে। আসলে প্রতিদিন বিকেলে আমি ঘুমাই। যেদিন বিকেলে ঘুমানো হয় না, ওই দিন সন্ধ্যার সময় ঘুম পায় অনেক। অভ্যাস হয়ে গেছে। বিছানায় শুয়ে পড়লাম। রাত 8টায় ঘুম থেকে উঠলাম। একে বাসার সব লাইট বন্ধ, আর কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। মনে হয় সবাই আদিবাদের বাসায় গেছে। এছাড়া তো আর যাওয়ার জায়গা দেখি না। হাত মুখ ধুয়ে আদিবাদের বাসায় গেলাম। ক্ষুধাও লেগেছে অনেক। বাসায়ও কিছু নেই। আদিবাদের বাসায় ঢুকে মনে হলো কোনো সমাবেশে এসেছি, কারণ ওদের বাসায় লোকেদের অভাব নেই। আদিবার জন্মদিন, তাই মনে হয় ওর সব আত্মীয় স্বজন এসেছে। যাওয়ার সাথে সাথেই আন্টি নাস্তা করতে বলল, যেটা আমি মনে মনে চাইছিলাম। নাস্তা করার পর আদিবার সাথে কথা বলতে গেলাম, কিন্তু আদিবার রুমে ওর কাজিনরা সব। জান্নাতকে ডেকে বললাম যে আদিবাকে বলতে আমি ওর সাথে কথা বলতে চাই, ছাদে অপেক্ষা করব ওর জন্য। এটা বলে ছাদে গেলাম। আদিবার জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর আদিবা আসলো। ওকে দেখে মনে হচ্ছে ও অনেক খুশি। তুমি ওকে ডেকেছিলে? কথা আছে আপনার সাথে। বলো। আপনার বাবা পার্টির দায়িত্ব আমাকে দিয়েছে, কিন্তু আমি এর আগে কখনো এসব আয়োজন করিনি।
তাই এখন আমার বন্ধুদের হেল্প লাগবে, কিন্তু সমস্যা হলো জন্মদিন আপনাদের পার্টি, তাই আমি বললে ওরা আসবে না, তাই আপনি ওদের দাওয়াত দেবেন। এটা বলার পরেই দেখলাম মুহূর্তের মধ্যে আদিবার মুখ কালো হয়ে গেল। হয়তো এটা আশাই করেনি। দেখলাম ওর চোখ দিয়েও পানি পড়তেছে। চোখের পানি মুছে আমাকে বলল, তুমি এটা বলার জন্য আমাকে ডেকেছিলে? কেন? না, কিছু না। তুমি জানো, যখন জান্নাত আমাকে বললো যে তুমি আমার সাথে কথা বলতে চাও, তখন আমি কতটা খুশি হয়েছিলাম। কিন্তু এসে বুঝলাম তুমি আমার সাথে কথা বলার জন্য আমাকে ডাকুনি। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমার সব বন্ধুদেরই আমি দাওয়াত দিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার এই অবহেলা আর আমি নিতে পারছি না। তোমার কাছে একটা আবদার, কালকে অন্তত আমার সাথে ভালোভাবে কথা বললো প্লিজ। আর কিছু বলবে? চুপ করে থাকলাম, কোনো কথা বললাম না। তারপর আদিবা চলে গেল। সত্যি আদিবা অনেক কষ্ট পেয়েছে। আমি এমনটা বলবো ও তা আশা করেনি। ও ভেবেছিল যে আমি ওর সাথে কথা বলবো। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিলাম। ছাদে বসে এসব ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর আমাদের বাসায় চলে আসলাম। বন্ধুদের সবাইকে ফোন করে বললাম সকালে আমাদের বাড়িতে আসতে। শুয়ে শুয়ে ভাবছি আদিবাকে কি সরি বলবো, কিন্তু কিভাবে বলবো? জান্নাতকে আবার বলে ও কি না কি মনে করবে, আর ওর রুমেও যেতে পারবো না। তার চেয়ে এক কাজ করে মোবাইলে মেসেজ করে সরি, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, এটা আদিবাকে মেসেজ করলাম। একটু পর রিপ্লাই আসলো, প্রিয়জনের কাছ থেকে কষ্ট পাওয়া ভালোবাসা পাওয়ার সমান। তোমার কোনো কথাই আমি কিছু মনে করি না। আমি জানি তো তুমি একটু কম বোঝো, নিজেকে দোষী ভাবার কোনো কারণ নেই। একটা হাসির ইমোজি সেন্ড করলাম। অপর পাশ থেকে লাভ ইমোজি আসলো। আরও কিছুক্ষণ শুয়ে থাকলাম আর ভাবতে থাকলাম কি আয়োজন করব কালকে। কিছুক্ষণ পর জান্নাত আসলো। তুমি এখানে শুয়ে আছো কেন? কেন, কি হয়েছে? সবাই আদিবা আপুদের বাসায় আর তুমি এখানে, তাই জিজ্ঞেস করলাম। ডিনার করতে ডাকছে সবাই। তুই যা, আসি। তাড়াতাড়ি এসো। এটা বলে জান্নাত চলে গেল। কিছুক্ষণ পর ডিনার করতে গেলাম আদিবাদের বাসায়। যাওয়ার পরই আন্টি খেতে বসতে বলল। আমার কেমন জানি লাগছে, কারণ সেখানে আদিবার অনেক কাজিনও আছে। আমি আমার মেয়েদের সামনে খেতে পারি না, আর এখানে তো মেয়েদের মেলা বসেছে। আমি একটা চেয়ারে বসে খেতে লাগলাম। ঠিকভাবে খেতেও পারছি না, কারণ আদিবা আর ওর কাজিনরা সবাই হাসতেছে। এই মেয়েরাও না, খাবার সময় এত হাসাহাসির কী আছে বুঝলাম না। মা তুমি যাও, আমি সবাইকে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে যাই। আন্টি চলে গেল। আদিবা আমাকে বলল, আর কি দেবো তোমাকে? না, কিছু লাগবে না। কেন লাগবে না? এমনিতে তো তুমি মাংস ভালো খাও, তাহলে এখন কি হলো? এটা বলার পরই সবাই হাসতে লাগলো। ধুর, এমনিতে তো মেয়েদের সামনে বসে খেতে পারছি না, তার উপর আবার আদিবার এই কথা বলার, এখন তো আরও খেতে পারবো না। আদিবার কাজিনরা বলল, আরে দুলা ভাই, এত লজ্জা পাচ্ছেন কেন? আমরাই তো। পুরুষ মানুষের এত লজ্জা পেলে হয়? লজ্জা না পেয়ে ঠিকভাবে খান। দুলাভাই মানে? আমি তোমাদের কোন জন্মের দুলাভাই? হ্যাঁ, এই জন্মের দুলা ভাই। আর আমরা সব কিছুই জানি, এত ন্যাকা সাজতে হবে না। ধুর, মাথাটা কার না গরম হয়। এখানে খেতে আসাটাই ভুল হয়েছে। এত কথা বললে কোনো মানুষ খেতে পারে? যেতেও পারছি না, তাহলে আবার কি না কি মনে করবে। তোরা থামবি? ওকে একটু শান্তিতে খেতে দিবি? রবি, তুমি ওদের কথায় কান দিও না। বলেই আরও মাংস দিল আদিবা, আর বলল এইগুলা সব খাবা। কি আর বলবো, মনে হচ্ছে আদিবা ইচ্ছে করে ফাজলামি করতেছে। এখন এতগুলো কিভাবে খাবো? রেখে দিলেও মান সম্মান থাকবে না। অনেক কষ্ট করে সবগুলো খাওয়া শেষ করলাম। খাওয়ার পর আদিবা তোয়ালে এগিয়ে দিল। তা দুলা ভাই কেমন খেলেন? ভালোই। তারপর কোনো রকমে নিচের রুমে এসে শুয়ে পড়লাম। এই রকম পরিস্থিতিতে এর আগে কখনো পড়তে হয়নি। কোনো রকমে রুমে এসে শুয়ে পড়লাম। নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে খেলে যে কি অবস্থা হয় তা যে খেয়েছে সেই শুধু বুঝবে। এর আগে কখনো এত বেশি খায়নি। কোনো রকমে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা এসে যা বলল তাতে মনে হলো বেঁচে থেকে আর কী করব, তার চেয়ে ভালো খাট থেকে লাফ দিয়ে আত্মহত্যা করি। কি বোঝো মা, আমার বিছানায় যদি অনেকে ঘুমায় তাহলে আমি কোথায় ঘুমাবো? দেখ বাবা, আদিবাদের বাসায় অনেক মেহমান আসছে, এটুকু সাহায্য তো তাদের করতেই পারি। তারা তো আর প্রতিদিন আসে না। তুই অন্য কোথাও একটু ঘুমা। কোথায় সেটা? নিচে কোথাও। কি, আমি নিচে ঘুমাতে পারবো না? দেখ বাবা, একটু কষ্ট কর। তুই এমনটা করলে তারা কি মনে করবে? জানি না আমি। রাজি হয়ে যা বাবা। আচ্ছা ঠিক আছে, যখন আসবে তখন যাব। এখন একটু শুয়ে পড়ি। আচ্ছা। ধুর, এই প্যারা আর ভালো লাগে না। আজকে সব খারাপই হচ্ছে আমার সাথে।
আর কিছুক্ষণ শুয়ে থাকলাম। হঠাৎ করে দেখলাম আদিবা আর ওর কাজিনরা আমার রুমে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনারা এখানে কেন? থাকতে এসেছি এখানে। মানে? কোনো মানে টানে নেই, আমরা ঘুরবো, এখন তুমি যাও। তার মানে আদিবারাই আমার রুমে থাকবে। আর কোনো কথা বললাম না। রুম থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস মানে খোলবালিশটা নিয়ে চলে যেতে লাগলাম। পেছন থেকে আদিবার কাজিনরা বলল, রাগ করেছেন দুলা ভাই? না, আর আমি আপনাদের দোলাবাই হলাম কবে থেকে? এখনো হন নাই, কিন্তু হতে কতক্ষণ? মানে? কোনো মানে টানে নেই, আমরা ঘুমাবো, এখন তুমি যাও। থুর, আদিবার কাজিনরাও না এক একটা ফাজলামির মাস্টার। আমি অন্য জায়গায় এসে নিচে শুয়ে পড়লাম। নিচে ঘুমাতে যে কি কষ্ট হয় তা যে ঘুমায় সেই বোঝে। অনেক কষ্ট করে ঘুমালাম। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি আদিবা ডাকছে। কি হয়েছে, কি এত সকালে ডাকছো কেন? আরে কিছু না, তুমি যাও তো। সকাল কোথায়, কয়টা বাজে হিসেব আছে? নাস্তা করে কাজে লেগে পড়ো। আর ডাক দিলে ভালোই হলো, তুমি আমাকে তুমি করে বলো তো। তোমার উপর রাগ কমেছে তাই তুমি করে বলছি। তার মানে এই নয় যে তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আর এখন আমি ভালোবাসি না। সকাল কোথায়, কয়টা বাজে হিসেব আছে? নাস্তা করে কাজে লেগে পড়ো। আর ডাক দিয়ে ভালোই হলো, তুমি আমাকে তুমি করে তো বললে। হয়েছে, বুঝেছ, এখন ওঠো। ঠিকই বলছে রবি, তোরাও একটু চুপ কর। দেখিস না ওরা কত কাজ করে এসেছে। যাক, অবশেষে সব কিছু ঠিক হলো। ট্রিট কিন্তু দিতে হবে। আরে রাখ তো ট্রিট, ওটা তো হয়ে গেল। আমাদের কি হবে? মানে? মানে আবার কি? তুমি তো ঠিকই প্রেম করতেছো, আমরা তো এখনো সিঙ্গেল। তা আমি কি করতে পারি? তোরাও প্রেম কর। বললেই তো আর হবে না, তুই মেয়ে ঠিক করে দিবি। আমি কিভাবে করব? কেন? আজকে তো কত মেয়ে আসবে, তাদের থেকে কারোর সাথে লাইন করায় দিবি। আরে তুই অন্য মেয়েদের বাদ দে, আদিবার কাজিন আছে অনেকেই, এক একটা সেই সুন্দরী। এখনই চল। ধুর, এখন বাদ দে, পরে দেখা যাবে সব। এখন অনেক কাজ পড়ে আছে। তারপর সবাই মিলে কিছু আয়োজন করতে লাগলাম। বাকি বাড়িটা সুন্দর করে সাজাতে থাকলাম। আজকে কেউ কলেজে যায়নি। আদিবা ওর কাজিনদের সাথে শপিং করতে গেছে। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। গোসল করে খেতে গেলাম আদিবাদের বাসায়। অবশ্য যেতে চাইছিলাম না, কিন্তু আঙ্কেল তাদের বাসায় খেতে বলল। আমি আল্লাহর নাম নিয়েছি যাতে রাতের মতো কিছু না হয়, আদিবা ওর কাজিনরা যাতে না থাকে। আদিবাদের বাসায় যাবার পর মনে হলো আমার সাথে আর যাই হোক ভালো কিছু হবে না। এই আদিবা আর ওর কাজিনরাও না একটু বেশি বেশি করতেছে। আরও আগে খেলে কি হতো ওদের। আর আমি বন্ধুদের জন্য ভালো হয়েছে, কারণ আদিবার কাজিনরাও আছে। জানি না আমার মান সম্মান থাকবে কি না। ওরা আছে আদিবার কাজিনদের নিয়ে, আর আমার ভয় করছে রাতের মতো যাতে কিছু না হয়। যাই হোক, বকে সাহস নিয়ে ডাইনিং টেবিলে বসলাম। বসার পরে শুরু হলো আদিবার কাজিনদের ফাজলামি। এখন আপনার আসার সময় হলো। জানেন আপনার জন্য আদি বাবু কখন থেকে অপেক্ষা করছে? রবির জন্য তো আদিবা অপেক্ষা করছে, কিন্তু আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না। আপনাদের জন্য আবার কারা অপেক্ষা করবে? কারা আপনারা? দেখে তো মনে হচ্ছে এক একটা বদের হাড্ডি। চোখ দিয়ে দেখে সব কিছু বোঝা যায় না, ভালোবাসার চোখ দিয়ে দেখেন, তারপর দেখবেন আমাদের ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। ভালোই যোগ বললেন। জোকস বলছি না, যা বলছি ঠিকই বলছি। একবার ভালোবাসার চোখে দেখেন, তাহলেই সব বুঝতে পারবেন। আরে ভাই তোরা থাম, আর কথা বলিস না। আমরা এখানে খেতে এসেছি, ঝগড়া করতে না। ঠিকই বলছে রবি, তোরাও একটু চুপ কর। দেখিস না ওরা কত কাজ করে এসেছে। তা তো দেখতেই পাচ্ছি। ভালো যে এখন আমরা ছাড়া আর কেউ নেই, তা না হলে মান সম্মান আর থাকতো না। ভালোভাবেই খেলাম, রাতের মতো কিছু হলো না। খেয়ে দিয়ে আমার রুমে এসে বিশ্রাম নিলাম। দোস্ত, আদিবার কাজিনরা তো এক একটা আগুন পুরায়। যে করেই হোক ওদের সাথে তো প্রেম করতেই হবে। ভাই এইসব চিন্তা বাদ দে, আমার মান সম্মানের দিকে একটু খেয়াল রাখিস। ধুর, ফালতু কথা বাদ দে তো। তোর মান সম্মান নষ্ট হবে কেন? বাদ দে, এখন একটু বিশ্রাম নে। তারপর কিছুক্ষণ শুয়ে থেকে আবার কাজে লেগে পড়লাম। কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। মেহমানরা সবাই এসে পড়েছে। দোস্ত, তুই কি গিফট দিবি আদিবাকে? কিছু না। কেন? আমি ওকে ভালোবাসি সব সময়ের জন্য। একদিনের জন্য গিফট দিয়ে ভালোবাসার প্রমাণ হয় না। তোর যা ইচ্ছা, কিন্তু আমরা কি দিব? তোদের যা মন চায় তাই হবে। এখন তুমি তোমার মতো, আর আমরা আমাদের মতো। মানে? কোনো মানে নেই। এখন তুই তোর মতো থাকবি, আর আমরা আমাদের মতো মজা করব।
তুই সাথে থাকলে আমরা কোনো মজা করতে পারবো না, কারণ সবাই তোর পরিচিত। খর তোরা মজা। আচ্ছা গেলাম। আমি একা একা কি করব? একা কোথায়, তোর আদিবা আছে না, বলেই ওরা চলে গেল। আমি একা একা এক জায়গায় বসে আছি। কিছুক্ষণ পর আদিবা আসলো। তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজছি। কেন খুঁজছো? কেন আবার? তোমার সাথে কথা বলবো। বলো। এই ড্রেসগুলো দেখে বলো তো কোনটা তোমার ভালো লাগে। কেন? আগে বলো, তারপরে বলছি। তারপর একটা ড্রেস দেখেই বললাম এইটা আমার প্রিয়। আচ্ছা, মানে? এইটা আজকে পার্টিতে পরবো। কেন? তোমার নিজের কোনো পছন্দ নেই? তোর বোকা, তোমার পছন্দই আমার পছন্দ। আর এই নাও, এটা তোমার। কি এটা? পাঞ্জাবি, এটা পরবা তুমি। ধুর, আমি কি বিয়ে করতে যাচ্ছি যে পাঞ্জাবি পরবো? মনে করো সেই রকমই কিছু। মানে? কোনো মানে নেই। আচ্ছা, সবাই ডাকছে, যাই এখন। আর হ্যাঁ, কেক কাটার সময় যদি তুমি পাশে না থাকো তাহলে কিন্তু আমি কেক কাটবো না। হাসো তুমি, আমি যাই। তারপর রুমে এসে রেডি হতে লাগলাম। তবে আমার একটা বিষয় খটকাল আছে, তা হলো আমার বাবা মাকে দেখে মনে হচ্ছে অনেক খুশি তারা। যাই হোক, এত ভাবাভাবির দরকার নেই। রেডি হয়ে পার্টিতে আসলাম। ভাবছিলাম কেক কাটার সময় থাকবো না, কারণ সবার আগে যদি আমাকে কেক খাইয়ে দেয় তাহলে সবাই কি মনে করবে। কিন্তু এখন থাকাই লাগবে, না হলে আবার বিশাল ঝামেলা হয়ে যাবে। কেক কাটার ওখানেই দাঁড়ালাম। আদিবা আমাকে দেখে অনেক খুশি হয়েছে। তারপর কেকটা কাটলো। প্রথমে ওর বাবা মাকে, তারপর আমাকে খাইয়ে দিল। তারপর আমার বাবা মাকে যা বলল তা শোনার পর মনে হলো আমি অন্য গ্রহে চলে গেছি, কারণ বাবা হাতে একটা আংটি দিয়ে আদিবাকে পরিয়ে দিতে বলল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। বাবা তখন ঝাড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি পুড়িয়ে দে। আদিবাকে আংটিটা পরিয়ে দিলাম, আর আদিবা আমাকে। আমার মনে হচ্ছে আমি কোনো এলিয়েন, কারণ সবাই হাসে, শুধু আমি ছাড়া। মনে হচ্ছে সবাই আগে থেকে জানে। আমার ফ্রেন্ডের দিকে তাকিয়ে দেখলাম ওরাও হাসতেছে, তার মানে ওরাও জানতো। আংটি পরানোর পর আদিবার বাবা বলল, তোমাদের বিয়ের আগে থেকেই ঠিক করা ছিল, আংটি পরিয়ে রাখলাম, তোমাদের পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। আর আদিবা তোমাকে বলতে নিষেধ করেছিল, তাই বলা হয়নি। আর আমরা সব কিছুই জানি, তোমাদের ভালোবাসা, ঝগড়া, রাগ, অভিমান, সব কিছু। খাওয়া দাওয়া পর্বটা শুরু হলো। খেয়ে দিয়ে সবাই বিদায় নিতে থাকলো। আমি এখনও ঘরের ভিতর আছি, আদিবার সাথে কথা বলতে পারছি না। আমার ফ্রেন্ডরা আমার কাছে এসে অভিনন্দন জানালো। দোস্ত, যাই আমরা। তোরা জানতিস আর আমাকে বললি না কেন? আদিবা নিষেধ করেছিল। ভালোই হয়েছে, তোমার ভালোবাসা সার্থক। আমার জীবনের বেস্ট সারপ্রাইজ ছিল এটা। ভালো, কালকে কলেজে এসো। আচ্ছা। তারপর ওরা চলে গেল। তারপর আদিবা আমার কাছে এসে আমার হাত ধরে নিয়ে গেল খাওয়ার জন্য। আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না। খেয়ে দিয়ে ছাদে এলাম। ভাবছি সব কিছু কেমন জানি স্বপ্নের মতো হয়ে গেল। কিছু বুঝতেই পারলাম না, তবে যা হয়েছে ভালোই হয়েছে। একটু পর আদিবা আসলো। কেমন লাগলো সারপ্রাইজ? ভয়ঙ্কর। কাল থেকে কিন্তু আবার আগের মতো ঝগড়া করবে আমার সাথে। কেন? তোমার সাথে ঝগড়া করতেই ভালো লাগে। আর কলেজে কোনো মেয়ের দিকে তাকাবা না। যদি তাকাই? মেরে ফেলবো। কাল থেকে কি 9টায় ঘুম থেকে উঠে আমার সাথে কলেজে যেতে পারবা? অবশ্যই পারবো, তোমার জন্য হলেও। গুড। আর মনে থাকে জানো, কাল থেকে আমার আগের রবি হবা। আচ্ছা, আমার গিফট দাও এখন। নাই। কেন? একদিনের জন্য গিফট দিলে কি ভালোবাসার প্রমাণ হয়? আমি তো তোমাকে সারা জীবনের জন্য ভালোবাসি। আমার কাছে প্রতিদিনই তোমার জন্মদিনের মতো। কথা তো ভালোই শিখেছো, তাই বলে কিছুই আনবে না? না। এখন গিফট দাও। এখন কোথায় পাবো? কি কিস দাও, তাতেই হবে। বিয়ের আগে এসব নয়। দেখাচ্ছি কি হয়। আর কিছু বলতে পারলাম না, তার আগে সব কিছু সরকারের দখলে চলে গেছে। এখন মনে হচ্ছে বিয়েটা খুব তাড়াতাড়ি করতে হবে। দোয়া করবেন সবাই। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাপেন, খুদা হাফেজ।